লাইভে চলে এসেছি আমরা। এখনো আমাদের দর্শকরা আসেনি, দর্শকরা আসলেই আমরা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাব। তিনজন এসেছেন, 5 জন এসেছেন এখনো পর্যন্ত। আমরা সবাই একটু শেয়ার দিয়ে নিই আমাদের লাইভটা। সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ইউএল ল্যাবের পক্ষ থেকে সবাইকে আমাদের আজকের প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আমাদের ফ্রিল্যান্সারদের পথ চলার গল্পের আজকে দ্বিতীয় পর্ব, এবং আমি উপমা অনিন্দিতা সবাইকেই আজকে অনুরোধ করব আমাদের পুরো সব প্রোগ্রামটি দেখার জন্য, এবং সবাইকে আবার নতুন করে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমাদের মধ্যে গেস্ট হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয়, আপনারা সবাই চিনেন তাকে, আমাদের রাসেল ইসলাম স্যার। এবং আমাদের আরেকজন গেস্ট যিনি উপস্থিত আছেন উনি হলেন সুমাইয়া জান্নাত মিম। আমরা প্রথমে একটু রাসেল ইসলাম স্যারের সাথে কথা বলে নিই। রাসেল ইসলাম স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কেমন যাচ্ছে আপনার দিনকাল? আপনি এখন কোথায় আছেন? আসলে আমরা যে এখন প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে পার করছি, এই যে আমাদের যে বিশ্ব মহামারী যে চলতেছে, এই মহামারীতে আসলে বাংলাদেশ গভর্নমেন্ট বলেন বা পুরো ওয়ার্ল্ডের কিন্তু যে স্বাভাবিক কর্ম ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু থমকে গেছে। হ্যাঁ, তো যার কারণে আমরা যে স্বাভাবিক যে গতিতে চলতেছিলাম সেই গতিটা এখন আর নাই। সো আমাদের যে অফলাইন যে অফিসগুলো ছিল, সেই অফলাইন অফিসগুলো এখন বন্ধ হওয়ার কারণে আমরা যার যার জায়গা থেকে সে কিন্তু নিজেকে সেফ রাখার চেষ্টা করছি। হ্যাঁ, তো সেই সূত্রে আসলে আমি মার্চের 23 তারিখে আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে আমি চলে আসি, এবং এখন আমি আমার হোম ডিস্ট্রিক্টে স্টে করতেছি। আচ্ছা, সো চলছে আলহামদুলিল্লাহ। মার্চের 23 তারিখে চলে গেছেন, এবং আপনি তো ওখান থেকে অনলাইন ব্যাচ নিচ্ছেন, অনলাইন ক্লাস নিচ্ছেন, তো কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? না, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তেমন কোনো প্রবলেমে পড়ি নাই, যেহেতু আমাদের বাংলাদেশ এখন ডিজিটাল একটা বাংলাদেশ। হ্যাঁ, তো এখানে আমাদের যে ইন্টারনেট কানেকশন সবকিছু আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, যার কারণে আমরা অনলাইন ক্লাস নিতে গিয়ে কোনো প্রবলেমে পড়তেছি না। আর যেহেতু বর্তমান পুরো ওয়ার্ল্ড এখন অনলাইন প্ল্যাটফর্মে চলে আসছে, সেখানে দেখা যাচ্ছে কি সবথেকে বেশি যে আমরা সফটওয়্যারগুলো ইউজ করতেছি তার মধ্যে অন্যতম একটা হচ্ছে জুম সফটওয়্যার। সেই জুম সফটওয়্যারের মাধ্যমে যেমন আমরা আইটি প্রফেশনালস যেমন জুমটাকে ইউজ করতেছি, যেমন আমাদের মিডিয়া কর্মীরা তারা জুমটাকে ইউজ করতেছে। হ্যাঁ, এবং ওয়ার্ল্ডের সমস্ত প্রফেশনাল মানুষগুলো এখন জুম বলেন, তারপরে গুগল মিট বলেন, হ্যাঁ, এটার মাধ্যমে তারা কিন্তু এখন ফুললি অনলাইন প্ল্যাটফর্মে চলে আসছে। সো ডে বাই ডে আসলে যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশনটা ইনক্রিজ হচ্ছে, আসলে এটা যে কবে শেষ হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সো আমাদের আসলে অনলাইনের উপর নির্ভর করা ছাড়া এখন কোনো ওয়ে নাই, যার কারণে আমরা সবাই এখন অনলাইন নির্ভর হয়ে যাচ্ছি। জি জি। আচ্ছা রাসেল স্যার, একটু আপনার স্টুডেন্টের সাথে একটু কথা বলে আসলি। সুমাইয়া জান্নাত মিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? মিম, আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি, আমি আপনাকে সালাম দিয়েছিলাম, আর আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেমন আছেন। ও আচ্ছা আচ্ছা, না আমি শুনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বলেন কেমন হ্যাঁ, আছেন আপনি? আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন? আছি। আচ্ছা, হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখন কোথায় আছেন? ঢাকায় আছেন? হ্যাঁ, ঢাকায় আছি। ঠিক আছে।
আমাদের তো আজকে আপনি আপনি হচ্ছেন আসল অতিথি। আপনার কাছে কিন্তু আমাদের সকল প্রশ্ন, হুম? শুধু আমাদের প্রশ্ন না, বলা যায় আমাদের দর্শকদেরও প্রশ্ন। এখন যেহেতু আপনি একজন কৃতি স্টুডেন্ট, আপনি অনলাইন মার্কেট প্লেসে কাজ করছেন, তো আপনি একটু শেয়ার করেন যে আপনি বলেন যে আপনি ফ্রিল্যান্সার ওয়েব ডিজাইনার হিসেবে আপনি কতদিন ধরে কাজ করছেন বা শুরুটা কবে থেকে হয়েছিল, আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আমার খুব বেশি দিন হয়নি আমি কাজ করছি। আমি WD 1918 ব্যাচের ছিলাম। তো আমাদের ক্লাসটা শেষ হয়েছে, লকডাউনে শেষ হয়েছে, লাস্ট ক্লাসটাও অনলাইনে হয়েছে। তারপর থেকে আমি কাজ করছি। আচ্ছা, লকডাউনের মধ্যেই শেষ হচ্ছে আপনাদের ব্যাচ? সো আমাদের আসলে হ্যাঁ, অনলাইনের উপর নির্ভর আচ্ছা আচ্ছা। তো শুরুটা যদি আপনি বলতেন, মনে করেন ক্লাস তো চলছিল, ক্লাসের মধ্যে তো আপনি মনে হয় কোনো একটা মার্কেট প্লেসে ক্লাস কাজ করা শুরু করলেন, তো শুরুটা যদি একটু বলেন কিভাবে কাজ শুরু করলেন। উম, যখন ক্লাস শেষের দিকে তখন আমি ফাইবারের অ্যাকাউন্টটা খুলি, কিন্তু কাজটা শুরু করে আমি কোর্স শেষ হওয়ার পর থেকেই। আচ্ছা, তারপরে মানে একটু আমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করেন যে কিভাবে আহ, আপনি আহ, আগিয়ে গেলেন কাজের মধ্যে, মনে করেন ফাইবারে কিভাবে কাজ করলেন, কিভাবে প্রথম ক্লায়েন্ট আসলো। ফার্স্টের দিকে কাজ অনেক বিট করতে হয়েছে। তারপর আস্তে আস্তে, তারপর যখন ফাইবারে একটা কাজ চলে আসলো তখন আমি আপওয়ার্কের অ্যাকাউন্টটা খুলি। দেন ওইভাবে আর কি আমার শুরুটা হয়। শুরুটা হয় মানে একটা কমন প্রশ্ন মনে করেন আমাদেরকে সবাই করে, তো এই প্রশ্নটা আমি আসলে আপনাকেও করতে চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, মনে করেন শুরু করার কতদিনের মধ্যে আপনার প্রথম ইনকামটা আসছে, এটা কি বলতে পারেন আপনি? যখন শুরু করি ফাইবারের কাজটা তখন থেকে আর কি ইনকামটা, তখন থেকে আর কি হয়। মানে আপনার শুরুর সাথে সাথে ইনকাম হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, মানে কোর্স শেষ করেছি, তারপর আমি কাজ পেয়েছি, তখন থেকে আমার শুরুটা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তো বলা যায় যে আপনি অনেক দ্রুত গতিতে এগিয়ে গেছেন অন্য সবার চাইতে, মানে এবং ওয়ান অফ দ্য লাকি স্টুডেন্টসও বলা যায়। তো রাসেল স্যার, এক্ষেত্রে আপনি আমাকে একটু বলেন যে ছাত্রী হিসেবে আশা কেমন ছিল, সরি ছাত্রী হিসেবে আপনাদের মিম কেমন ছিল আপনাদের কাছে? আচ্ছা, মিমের ব্যাপারটা যে যেমনটা ছিল সেটা হলো যে মিম আমি দেখেছি অন্যান্য স্টুডেন্টের থেকে একটু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, অন্যান্য স্টুডেন্ট যেমন আসতো এসে মানে এদিকে ওদিকে ছোটাছুটি করতো, মিমের ব্যাপারটা এমন ছিল যে মিম অলওয়েজ সে খুবই আমার কাছে মনে হয়েছে কেমন যেন সে একটা ইন্ট্রোভার্ট টাইপের। হ্যাঁ, ও একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিল। সো ও ক্লাসে আসতো, এসে বেঞ্চে বসতো আমাদের, হ্যাঁ বসে সে খুব মনোযোগের সহকারে ক্লাসটা করতো। হ্যাঁ, মনোযোগ সহকারে ক্লাসটা করতে, এবং যে বিষয়টা ওনার কাছে মনে হতো যে উনি কনফিউজ আছে সেই বিষয়টা আমাদেরকে জিজ্ঞেস করতো যে স্যার এই বিষয়টা তো আমি এখনো বুঝতে পারি না, সেই বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে। সো তখন উনি কিন্তু ওনার যে প্রাপ্য যে জিনিসটা সেটা কিন্তু উনি ক্লাসে থেকে আদায় করে নিয়েছে। হ্যাঁ, আদায় করে নেওয়ার পরে আমার কাছে যেটা মনে হয় যে উনি বাসায় খুব বেশি স্ট্রাগল করেছে, যার কারণে উনি খুব দ্রুত সাকসেস হয়ে গেছে। আসলে সাকসেস যে ব্যাপারটা, হ্যাঁ সাকসেস ব্যাপারটা যে অনেকটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, অনেকে খুব বেশি স্ট্রাগল করে বাট খুব দ্রুত কিন্তু সাকসেসটা তাদের আসে না। আবার অনেকে দেখা যাচ্ছে যে সাকসেস যেমন স্ট্রাগল করে, পাশাপাশি ওনার লাকের কারণে কিন্তু ওনার সাকসেসটা খুব দ্রুত হয়ে যায়। সো এই ওভারঅল সময় আসলে মানে খুব ডেডিকেটেড একটা স্টুডেন্ট ছিল আমাদের। আর মাঝখানে যদিও কিছুদিন অসুস্থ ছিল, অসুস্থ থাকার পরে উনি একটু ছিটকে পড়েছিল, বাট তারপরে উনি কিন্তু কিভাবে নিজেকে আবার রিকভারি করতে হয় সেই বিষয়টা কিন্তু ওনার মধ্যে ছিল, যার কারণে উনি কিন্তু আজকে আজকে এই পর্যায়ে বা এই জায়গাতে উনি আসতে সক্ষম হয়েছে। হ্যাঁ, সো ওভারঅল আমি মনে করবো যে যদি আমাদের সমস্ত স্টুডেন্ট গুলো, হ্যাঁ আমাদের ব্যাচে তো অনেকগুলো স্টুডেন্ট থাকে, তো সেখান থেকে যদি সবাই যদি সময়ের মতো নিজেকে যদি পিছনে থেকে আবার সামনে কিভাবে আনতে হয় এই বিষয়টা যদি সবাই ধরে রাখতে পারে, তাহলে দেখা যাবে কি যে সবাই আশা করি খুব দ্রুত সময়ের মতো সাকসেসের মুখ দেখতে পারবে। আচ্ছা, যেহেতু আপনি বলেই দিলেন যে উনি মাঝখানে ছিটকে গেছিলেন, তাহলে আমি সুমায়া জিজ্ঞেস করিনি যে সুমায়া, মনে করেন এই যে নিশ্চয়ই যখন আপনি ছিটকে গেছিলেন কাজ থেকে তো কিছুটা দূরেই সরে গেছিলেন, প্লাস ডিমোটিভেটেডও হয়ে গেছিলেন, তো এই কাজে ফেরত আসার জন্য মানে নিজেকে আবার কিভাবে মোটিভেট করলেন আপনি? আসলে ওয়েব ডিজাইন শিক্ষাটা আমার অনেক দিন যাবতই ইচ্ছা ছিল। আমি সিএসসি এর স্টুডেন্ট ছিলাম, তো তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি ওয়েব ডিজাইনটা শিখবো। তো মাঝখানে মাঝখানে অসুস্থ থাকার কারণে হয়নি, কিন্তু পরবর্তীতে মানে ইচ্ছাটা আমার ছিল যে আমি যখন অসুস্থ থেকে সুস্থ হই তখনই আমি আবার এই কাজে আর কি ইয়া করি। তো
ওইভাবেই আর কি শুরুটা। হ্যাঁ, হ্যাঁ, না আপনি তো শুরু বললেন। আমি বলতে চাচ্ছি আপনার কাছ থেকে কিন্তু আজকে অনেকেই মনে করেন ধারণা নিবে যে যারা এখন ধরেন এই পরিস্থিতিতে বাসায় বসে ডিমোটিভেটেড ফিল করছেন তারা কিভাবে আসলে নিজেকে মোটিভেট করতে পারেন। আমি কিন্তু আপনার কাছ থেকে এটাই জানতে চাচ্ছি যে আপনি নিজেকে কিভাবে মোটিভেট করলেন ওই মুহূর্তে যে না আমার কাজটা করতে হবে। এটা করলেন কিভাবে? উম, এটা হচ্ছে আমার ইচ্ছা ছিল যে আমি ওয়েব ডিজাইনটা শিখবো। তো দেখা গেছে ওয়েব ডিজাইনটা শেখার জন্য আমার একটা গাইডলাইনের দরকার ছিল। প্রথমত বলবো যে আমার একটা গাইডলাইনের দরকার ছিল, তো আমার মনে হচ্ছিল যে আমি কোনো প্রপার গাইডলাইন পাচ্ছিলাম না। তো তখন দেখা যাচ্ছিল আমি ইউআই ল্যাবে অ্যাডমিট হই। তো তারপরে যখন মাঝখানে আমি অসুস্থ হই, তো তখন ছিটকে গেলেও ইচ্ছাটা আমার মানে ছিলই, ইচ্ছাটা আমার চলে যায়নি। আচ্ছা, আচ্ছা। মানে আবার নিজের ইচ্ছার জোরেই নিজে ওই জায়গাতে চলে আসেন, তাই না? নিজের ইচ্ছার জন্যই চলে আসছি। নিজের ইচ্ছার জন্যই চলে এসেছেন। এখন যেহেতু আপনার ওয়েব ডিজাইনিং শেখার ইচ্ছা ছিল, সেক্ষেত্রে আপনি আমাকে একটু বলেন যে ভবিষ্যতে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চাচ্ছেন? ভবিষ্যতে আমি এটা নিয়ে কিছু করতে চাচ্ছি, মানে ওয়েব ডিজাইন নিয়ে কিছু করতে চাচ্ছি। হ্যাঁ, মানে কিছু তো মানুষের একটা আহ, মানে একটা ভবিষ্যৎ মানুষ চিন্তা করে রাখে যে গোল থাকে। আপনার কি কোনো স্পেসিফিক কোনো গোল আছে কিনা? আহ সেরকম গোল হচ্ছে এই এই কাজটাকে আমি, এই কাজের মধ্যে আমি অনেক স্কিলটাকে ডেভেলপ করতে চাচ্ছি। যে এখন আমি ফ্রন্ট এন্ডে কাজ করছি, সামনে ইচ্ছা আছে আমি ব্যাক এন্ডেও কাজ করব। তো এটা নিয়ে আমি মানে সামনে আগানোর জন্য ট্রাই করছি। আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে একটা প্রশ্ন আছে দর্শকদের মধ্যে থেকে। আমাদের মধ্যে ওসিউর রহমান নামে একজন প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমি উত্তর প্রথমে স্যারের কাছ থেকে জিজ্ঞেস করব, তারপর আমি মিমের কাছ থেকে জিজ্ঞেস করব। প্রশ্নটা হচ্ছে, কোডিং তো অনেক কঠিন লাগে আমার, মনেই থাকে না। সহজ কোনো উপায় আছে কি মুখস্থ ছাড়া? ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টে ভালো করার উপায় কি? স্যার যদি প্রশ্নটার উত্তর একটু দেন আমাদেরকে। আচ্ছা, এই জায়গাতে আমি যে বিষয়টা বলবো সেটা হলো যে ফার্স্টে যারা অনলাইন, আমরা মানে আমাদের যে ওয়েবের যে স্টুডেন্ট গুলো আছে সেখানে দেখা যায় যে লাইক 20%, হ্যাঁ 20% স্টুডেন্ট গুলো থাকে হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড, আর বাকি অন্যান্য যে 80% স্টুডেন্ট থাকে সেগুলো দেখা যাচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ডে থাকে। হ্যাঁ, সো এইখানে তারা ফার্স্টে যখন আসে, তখন আসার পরে আমি তাদেরকে বলি যে আমরা কিন্তু আজকে নতুন একটা রাস্তায় পদার্পণ করলাম। এই রাস্তাটা এমন হতে পারে যে এমন কারো এখানে যে 20% আছে সেই 20%-এর কাছে হয়তো পরিচিত মনে হবে, আর যে 80% আছে এই 80%-এর কাছে কিন্তু অপরিচিত একটা রাস্তা। দেখেন, আমরা যখন অপরিচিত কোনো একটা রাস্তায় আমরা কি চলাফেরা করি, তখন কিন্তু ওই রাস্তাটা আমাদের কাছে কি মনে হয়, খুবই অপরিচিত এবং ভয় লাগে যে আমি যে আমি যেখানে যাইতে যাচ্ছি, আমার যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলটুকু এখন কত দূরে, বা আমি কি আমার সঠিক ওয়েতে যাইতে চাচ্ছি, পারতেছি নাকি পারতেছি না, এই বিষয়টা তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। কিন্তু আমি যেটা বলি যে আপনি একটা রাস্তায় একদিনের কাছে 2 দিন করে যান, হ্যাঁ একদিনের কাছে 2 দিন করে যান বা 3 দিন করে যান, দেখবেন অটোমেটিক্যালি আপনার কাছে কি মনে হবে, আপনার কাছে পরিচিত মনে হয়ে যাবে। সো ওয়েব, এখানে যে প্রশ্নটা আসছিল যে আমাদের যে কোডিং কি মুখস্থের ব্যাপার, আসলে কোডিং কখনো মুখস্থের ব্যাপার না। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, ওই যে বললাম এক রাস্তায় যখন আপনি একদিনের কাছে 3 দিন যাবেন, তখন কিন্তু ওই রাস্তাটা আপনার কাছে আর অপরিচিত মনে হবে না। দ্যাট মিনস আপনাকে এখন মনে হচ্ছে যে কোডিং মনে হয় মুখস্থ করতে হবে, কিন্তু আসলে কোডিং মুখস্থের কোনো ব্যাপার না। হ্যাঁ, কোডিং আসলে মুখস্থের কোনো একটা বিষয় না, কোডিং প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মাথার মধ্যে তত বেশি আপনার কোডিংটা চলে যাবে। হ্যাঁ, এই যে সময় যে একটা কথা বলছে যে সময় মাঝখানে শিখতে পড়ছিল, বাট নিজের ইচ্ছা বা আগ্রহের জায়গা থেকে সে কিন্তু এখানে আসছে। অর্থাৎ ভিতর থেকে কোডিংকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আপনার ভিতর থেকে যদি আপনি কোডিংকে ভালোবাসতে না পারেন, তাহলে মুখস্থ করেও কাজ হবে না। আসলে কোডিং মুখস্থের কোনো পার্টই না। হ্যাঁ, আই বলবো ইটস আউট অফ মেমোরাইজ। হ্যাঁ, সো এখানে মুখস্থের কোনো প্রশ্নই আসবে না। যে বলবে যে আমি কোডিং মুখস্থ করবো, তার দ্বারা এই কোডিং ডিপার্টমেন্ট পসিবল না। দ্যাট মিনস এই ওয়েব ডিপার্টমেন্ট তার দ্বারা পসিবল না। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি এই ওয়েবকে ভালোবাসবো এবং যদি নর্মাল কোনো পার্সন যদি এখানে 5 ঘন্টা সময় দেয়, আমি এখানে 8 ঘন্টা সময় দেবো অথবা 10 ঘন্টা সময় দেবো, বাট এই কোডিং এর শেষ কথা সেটা আমি দেখেছি। দ্যাট মিনস ভিতর থেকে ভালোবাসতে হবে এবং আগ্রহ থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে, সেই টার্গেট অনুযায়ী কাজ করতে হবে। তাহলে দেখা যাবে যে কোনো বিষয়ে আপনার কাছে কঠিন লাগবে না বা মুখস্থর কথা এখানে আসবে না। আচ্ছা, আচ্ছা। তো ঠিক একই প্রশ্ন যদি আমি মিমকে করি, তাহলে মিম আপনি কি বলবেন যে ওয়েব ডিজাইন তো মুখস্থ ছাড়া চলেই না, কিভাবে ভালো করবেন উনি? ওসিউর রহমান আমাদেরকে প্রশ্ন করেছিলেন। কোডিং তো মুখস্থ করাই যাবে না, এটা একটা অসম্ভব ব্যাপার। তো আমারও স্যারের মতো একই মত
যে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করলে অটোমেটিক্যালি ওই জিনিসটা আস্তে আস্তে সহজ হয়ে যায়। তো অনেক হ্যাঁ, বেশি হ্যাঁ। প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি ইউটিউব আছে, বিভিন্ন চ্যানেল আছে। তো যে জিনিসটা আমার কঠিন লাগছে ওই জিনিসটা যদি বেশি নিয়ে ঘাটাঘাটি করি একসময় ওই জিনিসটা সহজ হয়ে যায়। তো প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য, তাহলেই সহজ হয়ে আচ্ছা, যাবে। ঠিক আছে। রাসেল স্যার, আপনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা করেছেন আমাদের আজম আহমেদ নিলয়। প্রশ্ন করেছেন উনি যে শুধু কি ওয়েব ডিজাইন শিখে মার্কেট প্লেসে সাকসেসফুল হওয়া সম্ভব কিনা? আচ্ছা, এখানে আমরা আজকে যে আমাদের মানে প্রোগ্রামে, হ্যাঁ, আমাদের যে লাইভ প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামের একটা একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের সুমাইয়া জান্নাত আপনি। সে কিন্তু কোনো ডেভেলপার না, শি ইজ এ ডিজাইনার, জাস্ট ডিজাইনার। আপনি যে প্রশ্নটা করেছেন ওয়েব ডিজাইন শিখে কি কোনো মার্কেট প্লেসে কাজ করা যায়, সে কিন্তু ওয়েব ডিজাইনটা শিখে কিন্তু স্টিল নাও সে কি করতেছে, ফাইবার এবং আপওয়ার্কের মতো নাম্বার 1 ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে সে কি করতেছে, সুনামের সাথে ফ্রিল্যান্সিং কাজ করে যাচ্ছে। সবার সো সাথে তাল মিলিয়ে আপনি কাজ যদি করছে। হ্যাঁ, সবার সাথে তাল মিলিয়ে কাজ করছে। আপনি যদি ফাইবারে একটু গিয়ে জাস্ট পিএইচডি টু এইচটিএমএল, হ্যাঁ, জি। অ্যাকচুয়ালি আজম উনি আমার অনলাইন বেসড স্টুডেন্ট, ওনাদের এখন আচ্ছা, মেবি আচ্ছা। পিএইচডি টু এইচটিএমএল চলছে। সো আমি আচ্ছা, আচ্ছা। আজমকে বলবো, হ্যাঁ, আজম স্যারকে বলবো, আপনি যদি fiverr.com এ গিয়ে আপনাদের যে ক্লাসটা এখন রানিং চলছে পিএইচডি টু এইচটিএমএল, এই পিএইচডি টু এইচটিএমএল লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন ওখানে হাজার 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 জব আপনার জন্য ওয়েট করছে। আপনাকে কি হতে হবে, শুধুমাত্র ওই পেজ টু এইচটিএমএল এর আপনাকে স্কিল হতে হবে। হ্যাঁ, আপনি যখন স্কিল হবেন তখন বাইরের রিকোয়ারমেন্ট আপনাকে ফুললি পড়তে হবে। যখন দেখবেন যে হ্যাঁ, বাইরের রিকোয়েস্ট যে রিকোয়ারমেন্টটা, সেই রিকোয়ারমেন্টটা আমার সাথে যায়, তখন আপনি কিন্তু ওখানে কি করতে পারবেন, অফার করতে পারবেন। যদি আপনার অফারটা বাইরের কাছে ভালো লাগে তাহলে আপনাকে বাইরে নক করবে, এবং দুজনের মানে কমিউনিকেশনের যদি ভালো কমিউনিকেট হয় তাহলে আপনাকে কি করবে, ক্লায়েন্ট কাজটা আপনাকে দিয়ে দিবে, দেন আপনি কাজটা পাবেন। অ্যাকচুয়ালি এইভাবেই কিন্তু কাজটা আসে। হ্যাঁ, আমরাও কিন্তু শুরুটা এইভাবে করেছি, সুমাইয়া জান্নাত নিমু কিন্তু এভাবে করেছে, এবং আমাদের যে আজকে সঞ্চালিকা ম্যাডাম আছে, ম্যাডামও কিন্তু এভাবে শুরু করেছে। তো সবার শুরুটা কিন্তু এভাবে। জি, জি। এখন মিম, আমাকে আপনি একটু বলেন যে রাসেল স্যার আপনাকে কতটা সাহায্য করেছেন? আপনি আজকে এখন যে অবস্থানে আছেন, সে অবস্থানে আসতে রাসেল স্যারের অবদান কতটা? বা আপনি প্রয়োজনে পড়লেই কি রাসেল স্যারের সাহায্য পেয়েছেন আপনি? হ্যাঁ, অবশ্যই। মানে স্যারকে যখন যেটা বলতাম স্যার অলওয়েজ হেল্প করতো। সেটা আমি যদি বাসায় থেকেও বলি স্যার অলওয়েজ হেল্পফুল ছিল, সেটা প্রবলেমটা সলভ করে দিত। আর ইউআই ল্যাব তো আছেই, ওইখানেও সলভ করে দিয়েছে স্যার, অনেক হেল্পফুল। যে কোনো কাজে আচ্ছা। তার সাহায্য পেয়েছে ওনার। এবং এখনো কি পাচ্ছেন, নাকি এখন স্যার আপনাকে হ্যাঁ, সাহায্য করছেন না না? না, এখনো পাচ্ছি, এখনো পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আর আপনি আমাকে বলেন যে এমনি ফ্রিল্যান্সিং এর জন্য মানে ইউআই ল্যাব থেকে আপনার যে এক্সপেকটেশন ছিল, শেখা বলেন, ফ্রিল্যান্সিং কাজ যেটাই বলেন না কেন, ইউআই ল্যাব থেকে যে এক্সপেকটেশন ছিল সেটাতে কি আপনি মানে ভালো জায়গায় পৌঁছেছেন, নাকি আপনার কোনো ল্যাকিংস আছে? আপনার মনে হয় যে না, আমাদেরও কোনো ল্যাকিংস আছে যেগুলো করা সম্ভব হয়নি? আমি মূলত বলবো যে আমার যে গাইডলাইনটা দরকার ছিল হুম, আমি হুম। সেটা ইউআই ল্যাব থেকেই পেয়েছি। আমি নর্মালি ইউটিউব দেখে আমার প্রবলেম হচ্ছিল, মনে হচ্ছিল যে আমি কোনটা শিখবো, কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা আমি সহজে বুঝতে পারবো, কিভাবে আমি শুরু করবো, এই গাইডলাইনটা আমি পাচ্ছিলাম না। তো আমি বলবো ইউআই ল্যাবের জন্যই আমি গাইডলাইনটা পেয়েছি। এখন কোনো প্রবলেম হলে আমি বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ইউটিউব দেখে সেটা সলভ করার চেষ্টা করতে, এখন এখন সলভ করতে পারি। কিন্তু আমার মেইন গাইডলাইনটা কিন্তু আমি ইউআই ল্যাব থেকেই পেয়েছি। জি, জি। আরেকটা জিনিস আমাকে আমাকে সরি মিম বলেন, আমি বারবার আপনাকে আশা বলে ফেলছি। মিম আমাকে বলেন যে এই মুহূর্তে মার্কেট প্লেসে কাজ করতে যেয়ে আপনি আম কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? এবং এই সমস্যাগুলাকে আপনি কিভাবে সলভ করছেন? আসলে খুব বেশি দিন হয়নি আমি কাজটা শুরু করেছি, তাই এখনো ওইভাবে কোনো প্রবলেমে আমাকে পড়তে হয়নি। না, আমি এই যে পরিস্থিতি, এখন তো একটা পরিস্থিতি ভিন্ন। এখন তো একটু হ্যাঁ, কাজও কম, এখন কিন্তু প্রাইসও এখন কম। কাজ, তো হ্যাঁ, এই হ্যাঁ, সময় কি কোনো সমস্যা আপনি পাচ্ছেন যে এই সমস্যাগুলো সলভ করতে পারছেন না, এরকম কিছু? এই সময় হচ্ছে ক্লায়েন্ট একটা কাজ দিয়েছে, তো ক্লায়েন্ট ওই কাজটা শেষ হওয়ার পর আরেকটা কাজ দেওয়ার কথা। তো তখন উনি বলছে যে এই কাজটা আমি মানে পরিস্থিতি যেহেতু খারাপ, তো পরিস্থিতি ঠিক হলে বা লকডাউন শেষ হলে এই কাজটা আর কি পরবর্তীতে দিবে। তো হুম, হুম। লকডাউনের জন্য দেখা যাচ্ছে যে কাজটা মানে কমে যাচ্ছে।
কাজটা কমে যাচ্ছে। সেটাই। রাসেল স্যার, আপনি এখন তো অনেকগুলা ক্লাস নিচ্ছেন। এই ক্লাসের মধ্যেও তো আপনি কি কোন ধরনের সমস্যা পাচ্ছেন? বিশেষ করে স্টুডেন্ট থেকে আপনি কি ধরনের সমস্যা ফেস করছেন এই লকডাউন পরিস্থিতির কারণে? আচ্ছা, আহ, আসলে লকডাউন পরিস্থিতিতে আমরা সবাই কিন্তু যার যার স্কিলটাকে বিল্ড আপ করা নিয়ে অনেক ব্যস্ত। হ্যাঁ, আর হুম, হুম, হুম। সেটা আমি থাকি বা আমার সিনিয়র কেউ থাকুক বা আমার স্টুডেন্ট থাকুক, তার জায়গা থেকে কিন্তু সবাই কিন্তু নিজেকে স্কিল করার জায়গাতে ব্যস্ত। সো যেমন আমার কাছে একটা বিষয় খুবই ভালো লাগে, একটা বিষয় খুবই ভালো লাগে যে আমার কাছে মনে হয় যে আমরা যখন লার্নিং পর্যায়ে ছিলাম তখন মনে হয় যে আমরা খুব ফাঁকি দিতাম বা আমরা মনে হয় রাইট ওয়েতে কাজ করতাম না। বাট এখনকার যে স্টুডেন্ট গুলা দেখা যায় তারা খুবই হার্নি। হ্যাঁ, তারা খুবই হানি যে তারা যে বিষয়টা শিখতে চাচ্ছে সেটা যেন প্রপারলি আমার কাছ থেকে শিখতে পারে, এবং তারা মানে হিউজ পরিমাণ প্র্যাকটিস করে বাসায়। হ্যাঁ, বাসায় বাসায় প্র্যাকটিস করে, এবং আমরা যখন ক্লাসে আছি, ক্লাসে আসার সময় আমরা বিশেষ করে আমি যে কাজটা করি সেটা হলো যে অ্যাটলিস্ট 10 মিনিটস অর 15 মিনিটস আমি বলি যে আপনাদের আগের ক্লাসে যে প্রিভিয়াস প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আমাকে বলেন, সেই প্রবলেমগুলো আমি সলভ করবো। সেই প্রবলেমগুলো আমি সলভ করে দিয়ে দিন আমার ক্লাসটা স্টার্ট করি। সো এই জায়গাতে দেখা যায় কি যে সবাই যখন খুব নিজেকে স্কিল করা নিয়ে ব্যস্ত, তখন মাঝে মাঝে অনেক স্টুডেন্ট একসাথে দেখা যায়, এখন তো অনলাইনের অনেক স্টুডেন্ট, সো একসাথে অনেকে টেক্সট করে। সো ওই জায়গাতে হয় কি যে অনেক স্টুডেন্টের হয়তো রিপ্লে আমরা দিতে গিয়ে দেখা যাচ্ছে মেসেজ সেন্ড করছি, ওইখানে আরেকটা এসএমএস চলে আসছে, তখন ওই রিপ্লাইটা না দিয়ে হয়তো ওই এসএমএসটা আমি চলে যাই, তখন ওই যে আগের যে মেসেজটা সেন্ড করলাম ওই এসএমএসটা রিপ্লাই কিন্তু দেওয়া হয় না। সেক্ষেত্রে স্টুডেন্ট মনে করে স্যার মনে হয় আমার এসএমএসটা দেখলো বাট আমার রিপ্লাইটা দিল না, এরকম মনে করে। বাট কিন্তু সেম টাইম কিন্তু আরো 20টা 30টা বা 40টা স্টুডেন্ট কিন্তু এসএমএস দিচ্ছে, সো সবার এসএমএস রিপ্লাইটা দেওয়া হয় না। এই ক্ষেত্রে স্টুডেন্টরা হয়তো মাঝে মাঝে অন্যরকম ভাবে। সো এই বিষয়টা আমার কাছে লকডাউনের মধ্যে সব থেকে বেশি একটু অন্যরকম মনে হয়, কারণ এই লকডাউনে আমার আগের স্টুডেন্ট, হ্যাঁ সাবেক স্টুডেন্ট বা রানিং স্টুডেন্ট, হ্যাঁ সবাই কিন্তু মোটামুটি সবার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত, এবং সবাই সে মানে খুব মানে ভালো লেভেলের বাসায় মানে প্র্যাকটিস করছে। যখনই প্রবলেম পড়ে তখন সবাই আমাকে যখন নক করে তখন এই প্রবলেমটা আমি ফেস করছি। হ্যাঁ, সো আমি আচ্ছা। স্টুডেন্টের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি একবার নক দিয়ে আমাকে আমার রিপ্লাই না পান, দুইবার নক দিয়েও যদি রিপ্লাই না পান, তাহলে মন খারাপ করার কোনো কারণ নেই। ভাববেন যে আমি হয়তো কোনো একটা কারণে ব্যস্ত। দেখেন, একটা সিম্পল একটা বিষয় আমি বলি যে আপনার মানে যে স্টুডেন্ট আমাকে নক দিচ্ছে সেই স্টুডেন্ট মনে করতে পারে যে তার কাছে কিন্তু আমি একজন, তার কাছে আমি একজন, বাট আমার কাছে কিন্তু ওই স্টুডেন্টটা একজন না। হ্যাঁ, আমার কাছে কিন্তু এরকম 100 200 বা 300 এরকম শত স্টুডেন্ট। তো আমার কাছে কিন্তু সবাই সমান, আমাকে সবার রিপ্লাইটাই দিতে হবে। তো এর মাঝে যেহেতু আমরা ব্যস্ত থাকি, ক্লাস নিয়ে ব্যস্ত থাকি, আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো হ্যাঁ, দেখা যায় আমি ক্লাস নিচ্ছি যে টাইমে, ওই টাইমে একটা স্টুডেন্ট আমাকে নক করলো, বাট ওইটা আমি হুট করে আমি কি করলাম, আমাদের তো মেসেঞ্জার টাস্ক সিস্টেম, তো টাস্ক থেকে ওটা সিন হয়ে গেল, বাট ওইটা যে আমি সিন করছি আমার কিন্তু স্মরণে নাই। বাট স্টুডেন্ট কিন্তু ঠিকই ভাবতেছে যে স্যার সিন করলো, আমাকে এটা বললো। তো এই ভাবনা থেকে যেন স্টুডেন্টরা সরে আসে, এবং আমাকে যেন বারবার নক করতে থাকে, আমি যদি রিপ্লাই না দেই তবু যেন বারবার নক করতে থাকে। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আমার নজরে পড়লে অবশ্যই আমি রিপ্লাই। এই সিন আনসিন ব্যাপার নিয়ে স্যার কিন্তু আমরা অনেক সমস্যায় থাকি, এটা কিন্তু সত্যি কথা বলেছেন আসলে। মানে ধরেন মানুষজন সিন আনসিন নিয়ে যে ধরনের ঝামেলা থাকে আমরা কিন্তু সেই ধরনের ঝামেলা থাকি না। আমরা আসলে স্টুডেন্টদের এক্সপেকটেশন মাঝে মাঝে মানে ফুলফিল করতে পারি না, কারণ মেসেজ সিন করে রিপ্লাই দেওয়া হয়নি। এটা আসলে অনেক বেশি হয়, আর এখন আরো বেশি হচ্ছে, অনেক বেশি স্টুডেন্ট, সবাইকে মাঝে মাঝে সবসময় দেওয়া সম্ভব হয় না। আচ্ছা, মিম আপুর কাছে একটা প্রশ্ন আছে, খুব মজার একটা প্রশ্ন, আমি আপনাকে প্রশ্নটা বলি। প্রশ্নটা করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। প্রশ্নটা হচ্ছে, মিম আপু, ক্লায়েন্টের ব্রিফিং অনুযায়ী হয়তো বা এমন কিছু প্রয়োজন থাকতে পারে যা আপনার জানা নেই, যেমন ধরেন জাভা স্ক্রিপ্টের কোনো কাজ, সেক্ষেত্রে আপনি কিভাবে ম্যানেজ করেন? যদি আমার জানা না থাকে সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে অনেক ইউটিউব বিভিন্ন চ্যানেল দেখে সেটা ঘাটাঘাটি করছি। আর তারপরেও যদি সেটা সলভ করতে না পারছি তাহলে বিভিন্ন টিচারের হেল্প নিচ্ছি, ইউআই ল্যাবের টিচারের হেল্প নিচ্ছি। তারপরেও যদি না পারছি, যারা আমার সাথে ছিল তারা যারা পারে তাদের কাছ থেকে সলভ করে নিচ্ছি। যাদের কাছ থেকে সলভ করে নেন, আচ্ছা ঠিক আছে। এইরকম সময় আপনি ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজ করেন, ক্লায়েন্টকে কি বলেন? এটা এটা কিন্তু একটা মানে যারা নতুন ফ্রিল্যান্সার তাদের জন্য একটা মনে করেন মানে একটা সুন্দর উত্তর হবে যে ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজ করতে হবে। ক্লায়েন্টকে তো আর সলভ করে দিব এটাই বলি। সলভ করে দেবো এটাই বলেন, তারপরে আপনি ঘেটে সলভ করে নেন, তাই তো? তারপর আমি, হ্যাঁ,
হ্যাঁ, এটা একটা ভালো পদ্ধতি। আপনি ক্লায়েন্টকে তো আর বলতে পারবো না যে এটা পারি না, তাহলে তো কাজটা আমাকে দিবে না। তো আমাকে তো বলতে হয় যে হ্যাঁ কাজটা আমি করে দিব। জি, জি। একজন আমাকে প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা ছিল যে ওয়েব ডিজাইন শিখতে কি ইংলিশ ভালো জানতে হবে? এটা নিয়ে দুজনেই যদি আমাকে একটু বলেন। বিশেষ করে যেহেতু মিম বলছেন, মিম ১ম এ বলেন যে ইংলিশ জানাটা কি অনেক বেশি জরুরি? কতটা ভালো জানতে হবে ওয়েব ডিজাইন শেখার জন্য? ওয়েব ডিজাইন শেখার জন্য ইংলিশ খুব ভালো জানতে হবে এমন কোনো কথা নেই, হুম, হুম। কিন্তু যখন আমরা ফ্রিল্যান্সিং এ কাজ করি তখন আমার মনে হয় যে ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশন স্কিলের ব্যাপারটা আছে সেটার জন্য ইংলিশটা খুব ভালো জানতে হবে। কিন্তু ওয়েব ডিজাইনের জন্য খুব ভালো জানা লাগবে এমন কোনো কথা নেই, এমনিতেও শেখা যাবে। জি, জি। রাসেল স্যার, আপনি যদি একটু বলেন যে ওয়েব ডিজাইন শিখতে কি ইংলিশটা জানা জরুরি? আচ্ছা, এক্ষেত্রে অনেক স্টুডেন্ট যে বিষয়টা বলে সেটা হলো যে স্যার আমি তো এখন আপনার কোর্সে অ্যাডমিশন নিলাম, সো আমি তো স্যার চাচ্ছি যে আমি কোনো একটা ইংলিশ কোর্সে অ্যাডমিশন নেবো লাইক আইএলটিএস এর মতো। হ্যাঁ, এরকম মানে তারা এইরকম সিরিয়াস, মানে এইরকম লেভেলের সিরিয়াস যে আমি যেমন ওয়েবের জন্য আমি কোর্সে অ্যাডমিশন নিয়েছি, তেমন আমি ইংলিশের জন্য কোনো একটা কোর্সে অ্যাডমিশন নেবো, যেন আমরা মানে ক্লায়েন্টের সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারি। তো আমি তাদেরকে যে বিষয়টা বলি, দেখেন আপনি যদি জাস্ট ক্লায়েন্টের সাথে হাই হ্যালো বলতে পারেন, ক্লায়েন্টের যে ক্লায়েন্ট কি বলতে যাচ্ছে, হ্যাঁ ক্লায়েন্টের সাথে কিন্তু আমাকে একদম ফ্লুয়েন্টলি কথা বলতে হবে না, সে কিন্তু আমার তার সাথে কিন্তু আমার মেসেজে কমিউনিকেটটা হবে। হ্যাঁ, সো আমরা কিন্তু যে কাজটা করতে পারি যে খুব বেশি যে আমরা ইংলিশ জানতে হবে তেমন কোনো মানে এখানে ইয়ে নাই, ইস্যু নাই। হ্যাঁ, জাস্ট আমরা ক্লায়েন্টের যে ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছে, এই রিকোয়ারমেন্ট গুলো আমাকে পড়তে জানতে হবে, জানতে হবে। হ্যাঁ, দেন ক্লায়েন্ট আমাকে বুঝতে জানতে হবে যে ক্লায়েন্ট যতটুকু আমাকে এসএমএসটা দিচ্ছে এতটুকু আমি বুঝতে পারতেছি কিনা, এতটুকু আমি তার রিপ্লাইটা দিতে পারতেছি কিনা, জাস্ট এতটুকু স্কিল থাকলে পারে না। হ্যাঁ, সো এর বেশি স্কিল আমার মনে হয় যে খুব প্রয়োজন পড়ে না, যে খুব ফ্লুয়েন্টলি বা আমার এটার উপরে খুব হাইলি স্কিল প্রয়োজন ইংলিশের উপরে, অমন স্কিল আমাদের প্রয়োজন পড়ে না। আমার স্কিলদের প্রয়োজন পড়ে না। মানে ন্যূনতম মানে বেসিক স্কিলটা জানলেই আমার ক্লায়েন্টের সাথে যেন কথা চালিয়ে যাওয়া যায়, এরকম জানলেই আমার জন্য হবে। আর স্বাভাবিকভাবে আপনি একটু আগে বললেন প্র্যাকটিসের কথা, ওটাও প্র্যাকটিস করতে করতেও কিন্তু মানুষ আসলে ইংলিশ ভালো করে। আসলে যখন তার ভিতরে এই ওয়েব সেক্টরটাকে ভালো লাগে কাজ করবে, এই ফ্রিল্যান্সিং জগৎটাকে ভালো লাগে কাজ করবে, হ্যাঁ তখন কিন্তু হুম, হুম। আলটিমেটলি ওই ইমেলটাও তার ভিতরে চলে আসে। হ্যাঁ, যে জি। তার ভিতরে আগ্রহটা সবকিছু তার কাছে নিয়ে চলে আসে, যে হুম, ভালোবাসা, হুম। একটা কাজের প্রতি ভালোবাসা। হ্যাঁ, তো কাজের প্রতি ভালোবাসা না থাকলে ওই যে কথায় আছে না, কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে কিন্তু কখনো ডেকে তোলা যায় না। তো কেউ যদি শুধু হুম, হুম। নামে বলে যে হ্যাঁ আমি এটা করবো, আমি এটা পারবো, এটা হবে, এ হবে হবে, তাহলে কিন্তু তার দ্বারা পসিবল না। ভিতর থেকে যদি ভালোবাসা না থাকে, আমি একটা কথা বারবার প্রতিটা ব্যাচে বলি, আমি প্রতিটা ব্যাচে বলি যে আপনার যদি ভিতর থেকে ভালোবাসা না থাকে তাহলে আপনার জন্য এই সেক্টর না। আমি তো এটাও বলি, ভিতর থেকে ভালোবাসা না আসলে ভালোবাসা প্র্যাকটিস করেন, সফটওয়্যারকে ভালোবাসা প্র্যাকটিস করেন। এটা তো আমার মনে করেন রেগুলার কথা আমার ব্যাচগুলোতে। কারণ সফটওয়্যার একটা বোরিং জিনিস, খুবই স্বাভাবিক। হুম। এবং বোরিং জিনিসকে আপনার ভালোবাসতে কিন্তু সময় লাগবেই। কিন্তু আপনি যদি ভালোবাসতে পারেন তাহলে এটাই দেখা যাবে যে আপনি এটা ছাড়া আর চলতে পারছেন না। যেমন আমরা আমাদের ফোন ছাড়া চলতে পারি না, তেমন আমার মনে হয় আমি তো সফটওয়্যার ছাড়া চলতে পারি না আসলে। সো এখানে আমরা আরেকটা প্রবলেম আমরা ফেস করি মাঝে মাঝে ব্যাচ নিতে গিয়ে, সেখানে দেখা যায় কি যে মানে কিছু স্টুডেন্ট আছে যারা একদমই মানে বেসিক লেভেলটা কি সেই বিষয়টা জানে না। সো আমাদের কিন্তু রিকোয়ারমেন্ট থাকে যে নট অনলি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, হ্যাঁ এখানে যারা একদম বেসিক তাদের মানে জিরো থেকে হিরো করে দেওয়াটাই হচ্ছে আমাদের মূলত আমাদের ইউআই ল্যাবের মতো বা আমাদের ওয়েব ডিপার্টমেন্টের মতো। হ্যাঁ, সো জি। আমরা ট্রাই করি যে যারা একদম জিরো, সেই জিরো থেকে আমরা হাতে ধরে ধরে শেখানোর চেষ্টা করি যে কিভাবে সে মানে একদম জিরো থেকে তার স্টেম বেসিক নলেজটা ক্লিয়ার করতে হবে, তার মিডিয়াম জায়গাতে যাইতে হবে, তাকে হচ্ছে করতে হবে, আপনার অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাইতে হবে। হ্যাঁ, এই যে সম্পূর্ণ ব্যাপারটা, হ্যাঁ এই সম্পূর্ণ ব্যাপারটা শিখিয়ে দেওয়ার কাজটাই হচ্ছে আমাদের আমরা যারা মেন্টর আছে সেই সকল মেন্টরদের। সো অনেকেই দেখা যাচ্ছে যে 8টা-10টা ক্লাস যাওয়ার পরে ডিমোটিভেটেড হয়ে থাকে যে আমি তো পারতেছি না স্যার, আমি কি করবো, আমি তো এটা করতেছি না ওইটা করতেছি না। তখন আমি তাদেরকে একটা প্রশ্ন করি যে আসলে আপনি বাসাতে কতখানি প্র্যাকটিস করতেছেন। তখন তার কাছ থেকে আসে যে স্যার আমি তো আসলে এই একটা প্রবলেম করছি, এই প্রবলেমের কারণে লাস্ট 2টা ক্লাস আমি প্র্যাকটিস করতে পারি নাই, বা ওই প্রবলেমের কারণে আমি আমার পিসি প্রবলেম, আমার পিসি দোকানে আছে। হ্যাঁ, এরকম প্রবলেমের কারণে দেখা যায় তারা আলটিমেটলি 4, 5টা বা 8টা ক্লাস যখন পার হয়ে যায় তখন অটোমেটিক্যালি তারা ডিমোটিভেট হয়ে যায়। জি। কারণ এটা কোডিং, হ্যাঁ এটা কোডিং পার্ট। এখানে আপনি যদি নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে কখনোই আপনার সাকসেস পসিবল না। তো আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, এর কোনো বিকল্প নাই।
হ্যাঁ, আপনি যদি ওই যে ছোটবেলায় যেমন আমরা কি করতাম, আমরা ওই যে পাটিগণিত, হ্যাঁ, বা আমাদের বীজগণিত এই অঙ্কগুলা মুখস্থ করতাম, মুখস্থ করে করে যখন যাইতাম তখন যে আমরা ছোটবেলায় একটা ম্যাথ ছিল না আমাদের, যে পিতার বয়স পুত্রের বয়স, যখন ওই পিতার বয়স 70 কাছে 71 দিয়ে দিত তখন আমরা শেষ, হায় আল্লাহ কি করবো। তো জি এইখানে জি কিন্তু ব্যাপারটা এইরকম। তো এই জি মুখস্থের কথা কেউ আন করা, হ্যাঁ, একটু আগে ওই মুখস্থের কথাটা আমার বারবার আসছে মাথার মধ্যে, যে মানে মুখস্থ অনেক স্টুডেন্ট ভাবে যে আমি মুখস্থ করতেছি, মুখস্থ করবো কোড নিয়ে। তো এই এরকম কোন থিঙ্কিং মাথার মধ্যে আনা যাবে না, তাহলে দেখবেন যে আপনার আর প্রবলেম হবে না। জি। আচ্ছা রাফেল স্যার, একটা প্রশ্ন আছে আমাদের ওসিউর রহমান সাহেবই আরেকবার একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটা হচ্ছে, বিদেশে যেমন ইউরোপ, ইউএসএ এরকম জায়গায় গিয়ে আইটি সেক্টরে কাজ পেতে চাইলে কি ধরনের কোর্স করা যেতে পারে, জানালে কৃতার্থ হব। আচ্ছা, আহ, আমি একটু বলি। আসলে এখানে স্কিলটা হলো, স্কিলটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোন টপিকের উপরে আপনি স্কিল পারসন। সেটা হতে পারে আপনার রাইটিং এর উপরে, সেটা হতে হুম পারে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের উপরে, সেটা হতে পারে মাইক্রোসফট এক্সেল এর উপরে। আমি এই প্রফেশনাল সেক্টরে একটু পরে আসি। দেখেন, আমি একটা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে 2007 2017-তে, হ্যাঁ, 2017-তে আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়েছিল। সেখানে একটা পার্সন মেবি ইউকে থেকে আসছিল। তো তার পার আওয়ার রেট ছিল মেবি কত, $1000 পার আওয়ার রেট। সো ওনাকে উনি জিজ্ঞেস করলো যে গাইস গেস মি, যে আমার স্কিলটা কিসের উপরে। তো আমরা অনেকে হুম বলতে থাকলাম যে ইউ আর স্পেশালিস্ট অন রোবট, অথবা আপনি খুব ভালো মানের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অথবা আপনি মানে নাসার কোনো বিজ্ঞানী, এরকম কিছু একটা বলতে থাকলাম, হ্যাঁ, সবাই। তখন হুম কিছুক্ষণ পর যখন বললো অ্যাকচুয়ালি ইউর আইডিয়া ইজ অ্যাবসলিউটলি রং, হুম হুম। তখন উনি নিজে বললো আমি একজন এক্সেল এক্সপার্ট। আচ্ছা আচ্ছা। এক্সেল। সো হ্যাঁ। বিষয়টা হচ্ছে এই জায়গায়, আপনি ইউরোপ কান্ট্রিতে বলেন আর যেখানে বলেন, আপনি যদি যে কোনো একটি স্পেসিফিক টপিকের উপর আপনি স্কিল পারসন হন, তাহলে যে কোনো জায়গায় কিন্তু আপনার ডিমান্ডটা সেই রকমের ডিমান্ডই থাকবে। হ্যাঁ, আপনি যদি ওয়েব নিয়ে শিখেন, ফার্স্টে ওয়েবটাকে আমি আমার কাছে মনে হয়, হ্যাঁ, যে হুম এমবিবিএস ডক্টরদের সাথে আমি মাঝে মাঝে বলি, হ্যাঁ, যে দেখেন ওয়েব শিখতে আসা, ওয়েব ডিজাইনটা শেখা হয়। ওয়েব ডিজাইন শেখার পরে আমরা যে বিষয়টা শিখি সেটা হলো যে ওয়েব ডেভেলপমেন্ট। জি ওয়েব ডেভেলপমেন্ট শেখার পরে আমার ভিতরে কিন্তু তখন ক্ষুধা আরো বেড়ে যায় যে আমি একজন প্রোগ্রামার হবো। হুম তো আপনি যখন এই একটা একটা করে স্টেপ বাই স্টেপ আগাবেন, তখন দেখবেন যে আপনার ভিতরে যখন চাহিদা বাড়বে, আপনার ক্ষুধা বাড়বে, আপনি স্কিল হবেন। তো স্কিল যখন হবেন তখন দেখেন যে এখন বইয়ের বিশ্বে পুরো পুরো বিশ্ব কিন্তু এখন কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম চলে আসছে। পুরো বিশ্ব এখন ওয়েবের উপর ডিপেন্ড করতেছে। এই যে দেখেন আমরা যে প্যান্ডেমিক সিচুয়েশনের উপর এখন অবস্থান করতেছি, এই সিচুয়েশন থেকে একমাত্র মুক্তি দিচ্ছে কি আমাদের এই ওয়েব প্ল্যাটফর্ম। এই যে আমরা জি আজকে আপনাদের সামনে উপস্থাপন, মানে এই যে আমরা আজ তিনজন আপনাদের সামনে আসছি, বা আপনারা আমাদের সাথে মানে আছেন, এটা কিসের থ্রুতে বলুন তো? কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটের থ্রুতে, ওয়েবের থ্রুতে, তাই না? সো ওয়েব ছাড়া কোনো কিছু বিকল্প নাই। এখন দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। তো এই ডিজিটাল মার্কেটিংটা কিসের থ্রুতে কাজ করতেছে? অবশ্যই তারা এই ওয়েবসাইটের থ্রুতে কাজ করতেছে, তাই না? এই যে হুম গ্রাফিক ডিজাইনার কাজ করতেছে, সো গ্রাফিক ডিজাইনাররা বা আমরা ওয়েব ডিজাইনাররা যে যেখান থেকে আমরা কাজগুলো নিচ্ছি, সেটা কিন্তু একটা ওয়েব, একটা ওয়েবসাইট না? অবশ্যই ওয়েবসাইট। সো আতিউর রহমানের যে প্রশ্ন, যে ইউরোপ কান্ট্রিতে আমরা কিভাবে কাজ পেতে পারি, আপনি যে কোনো জি স্পেসিফিক নিজেকে সেই লেভেলের স্কিল করে তোলেন, দেখবেন আপনাকে তারা ডেকে নেবে। কিভাবে ডেকে নেবে এই বিষয়টা দেখেন। দেখেন, আমরা যারা ওয়েব নিয়ে কাজ করি বা অন্য মানে বিশেষ করে ওয়েবের কথা আমি একটু বলি। দেখেন, ওয়েবের জন্য আমরা যে প্রবলেম গুলোতে করি, হ্যাঁ, আমরা যে প্রবলেম হুম গুলোতে করি, সেই প্রবলেম সলিউশন গুলো আমরা পেয়ে থাকি বিশেষ করে গিটহাব আমাদের আছে, আমাদের স্ট্যাক ওভারফ্লো আছে, হ্যাঁ। স্ট্যাক ওভারফ্লো একটা দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য। সেখানে দেখেন আমরা যে প্রবলেম গুলোতে করি, সেই প্রবলেম গুলো সলিউশন, মোস্ট অফ দ্য সলিউশন আমরা ওইখান থেকে গেলে, আমরা ওখানে স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে সার্চ দিলে, অথবা গুগলে সার্চ দিলে, গুগল সার্চের লিস্ট ফার্স্টে আসে হচ্ছে স্ট্যাক ওভারফ্লো লিস্টটা। তো সেখানে আমরা সমস্ত সলিউশন গুলো ওখানে পেয়ে থাকি। সেখানে সলিউশন গুলো কারা, সেখানে সলিউশন গুলো আমি আপনি যে সকল ডেভেলপার আছে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তারা কিন্তু ওইখানে ওই সলিউশন গুলো দিয়ে রাখছে। এবং যারা ওইখানে প্রতিনিয়ত জটিল মানে প্রশ্নের সলিউশন গুলো দিয়ে থাকতেছে, স্ট্যাক ওভারফ্লো তাদেরকে একটা পয়েন্ট দিচ্ছে, তাদেরকে একটা পয়েন্ট দিচ্ছে। এই যে তাদের এই পয়েন্ট গুলো তাদের অ্যাকাউন্টে প্রতিনিয়ত যোগ হচ্ছে। ওইখানে কিন্তু শুধুমাত্র ডেভেলপাররা আছে এমনটা না, ওইখানে কিন্তু বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, সফটওয়্যার কোম্পানি,
বা অনেক অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, আমেরিকার বলেন, ইউকে বলেন, কানাডার বলেন, অস্ট্রেলিয়ার বলেন, হ্যাঁ, অনেক মানে ইউরোপের কান্ট্রিগুলো বলেন, সমস্ত কান্ট্রি যে সকল মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বিশেষ করে সফটওয়্যার কোম্পানি বা ওয়েব সেক্টর নিয়ে যারা কাজ করে, সমস্ত তারা কিন্তু ওই সকল প্ল্যাটফর্মগুলো একটু তদারকি করে, যে এখানে কারা বেশি প্রশ্নের অ্যান্সার গুলো দিচ্ছে। দ্যাট মিনস যে বেশি প্রশ্নের অ্যান্সার গুলো দিচ্ছে তারা আসলে তারা হাইলি স্কিল। তো তাদের কাছে তাদের কিন্তু ওখানে যে অ্যান্সার গুলো দিচ্ছে তাদের সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু ওই অ্যাকাউন্টে থাকে। তারা কিন্তু একটা সময় এখান থেকে টিক করে নেয় যে হ্যাঁ তুমি তো আমি দেখছি তোমার এখানে যে স্ট্যাক ওভারফ্লোতে তুমি তোমার খুব ভালো পারফরমেন্স, তুমি খুব জটিল জটিল প্রশ্নের অ্যান্সার গুলো এখানে দিয়ে থাকো, সো আই থিঙ্ক তুমি আমাদের সাথে কাজ করতে পারবা, হ্যাঁ আমি তোমাকে নিতে চাচ্ছি আমার কোম্পানি। আসলে এইভাবে আপনাকে ফার্স্ট অফ অল আপনি ইউরোপে কাজ করতে যাবেন কি যাবেন না সেটা পরের ব্যাপার, বাট আপনাকে আগে প্রুভ করতে হবে যে আপনার ভিতরে কিছু আছে। আপনি যখনই আপনাকে প্রুভ করতে পারবেন যে আপনার ভিতরে কিছু আছে, তখন কিন্তু আমি আপনাকে পছন্দ করব, বা আরেকটা কোম্পানি আপনাকে পছন্দ করবে, ইউরোপ পছন্দ করবে, আমেরিকা পছন্দ করবে, গুগল পছন্দ করবে। এইভাবে কিন্তু আপনি ইউরোপ বা আমেরিকা বা কানাডার কথা বলে না, সেই সকল জায়গাতে আপনার একটা প্লেস করে দিতে পারেন। জি জি। আশা, আপনি একটু যদি আমাদের যারা এখন নতুন ফ্রিল্যান্সার, মানে নতুন যারা কাজ করছেন, কাজ শিখছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, মানে তারা কিভাবে কিভাবে নিজেদেরকে মোটিভেট করবে, কিভাবে কাজে আগাবে, আপনার পর্যায়ে বা আপনার থেকেও উপরের পর্যায়ে কিভাবে পৌঁছাবে, যদি একটু বলেন আপনি। আশা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আশা কি শুনতে পাচ্ছেন আমার কথা? সুমাইয়া শুনতে পাচ্ছেন আপনি? আমি বারবার আশায় পড়ে যাচ্ছি, মানে আমি অনেক দুঃখিত আসলে। হ্যাঁ আমি জানি, বিকজ হচ্ছে আশা আপনার খুবই ফেভারিট একজন স্টুডেন্ট, সেটা আমরা খুব জানি। সো আশা ফেভারিট, যেহেতু আশা আপনার ইমিডিয়েট স্টুডেন্ট, সো আশার কথা হয়তো আপনি বুঝতে পারছেন না, যার কারণে কিন্তু আমি আসলে নিজে অবাক হচ্ছি যে আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের সুমাইয়া কিন্তু অনেক কম কথা বলে। গত প্রোগ্রামে যেটা হচ্ছিল, গত প্রোগ্রামে আশা মনে করেন আশাই পুরো প্রোগ্রামটাকে মানে ধরে রেখেছিল। আজকে আমি সুমাইয়ার মুখ থেকে কোনো কথাই শুনতে পাচ্ছি না, যে কারণে আমার মাথার মধ্যে ঘুরছে আশা আশা আশা। সুমাইয়া তো চুপচাপ থাকলে হবে না তো, আপনি আজকে আমাদের মানে আমাদের এই শো এর স্টার বলতে পারেন। আপনাকে তো বেশি কথা বলতে, আপনার বরং স্যারকে থামাইতে বলতে হবে যে স্যার আপনি একটু থামেন, আমি বলি যে এগুলো এগুলো হয়েছে। আপনি তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, তাই না? আর আমরা তো অন্য মানে অনেক আগে এগুলো এক্সপিরিয়েন্স করে এসেছি, তো আপনার তো বলতে হবে। আপনি একটু নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন, আর একটু বেশি করে বলেন। সবাই আপনার কথা, এবং আমি যদি বলি কমেন্টে কিন্তু সবাই আপনার কথা শুনতে চাচ্ছে, বুঝছেন? কমেন্টে শুনতে চাচ্ছে, সবাই আপনার কাছ থেকে উত্তর জানতে চাচ্ছে, আপনি তো কিছুই বলছেন না। যদি নতুন কিছু বলতে হয়, নতুনদের জন্য কিছু বলতে হয়, তাহলে আমি বলবো যারা এখনো শেখা শুরু করেনি যে কোনটা শিখবো, ওয়েব ডেভেলপার নাকি অন্য কিছু, তাদেরকে বলবো যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার, ওয়েব ডিজাইনটা আর কি অনেক বেশি আজকাল মার্কেট প্লেসে অনেক বেশি আগানো আর কি। তো তাদেরকে অবশ্যই বলবো যে এটা শেখার জন্য। আর যারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন তাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার করতে চাচ্ছে তাদেরকে সবার ফার্স্টে যেটা করতে হবে, নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। ফ্রিল্যান্সার হতে হলে আগে সবার ফার্স্টে যেটা সেটা হচ্ছে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। তারপর যেটা বলবো যে ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ করতে হবে, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করা যায় সেটা স্কিলটাও ডেভেলপ করতে হবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে নিজের যে প্রোফাইলটা আছে, নিজের প্রোফাইলটাকে খুব ভালো করে গুছাতে হবে। নিজের প্রোফাইল ভালো করে বোঝাতে হবে, এটা অনেক সুন্দর একটা কথা বলেছেন। আর আপনি যদি মানে তাদের ভবিষ্যতে ধরেন, আপনার কি মনে হয় যে এই প্যান্ডেমিক সিচুয়েশন ক্রস করার পরে আপনাদের জন্য কেমন প্রেসার আসতে যাচ্ছে, কি মনে হয় আপনার? জি, আমি এটা মিমকে জিজ্ঞেস শুনতে করলাম, পাচ্ছি। যে প্যান্ডেমিক সিচুয়েশনটা যাওয়ার পরে আপনার কি মনে হয় যে আপনার প্রেসার কেমন হতে যাচ্ছে? তখন মনে হয় প্রেশারটা একটু বেড়েই যাবে, কারণ অনেক লকডাউনের জন্য দেখা যাচ্ছে যে অনেক কাজই এখন হচ্ছে না। তো তখন দেখা যাচ্ছে প্রেশারটা একটু বেড়ে যেতে পারে। বেড়ে যেতে তো পারে। এই সময় আপনি মানে নতুনদেরকে কিরকম প্রস্তুতি নিতে বলবেন এই প্রেসারের জন্য?
তো লকডাউনের সময়টা যেহেতু আমাদের ঘরেই থাকতে হচ্ছে, তো আমাদের স্কিল ডেভেলপ করার অনেক বড় একটা সময়। তো আমি নতুনদেরকে বলবো এটাই সময় যে নিজের স্কিলটাকে বেশি ডেভেলপ করার। তো এই টাইমটা কাজে লাগাতে হবে। তো দেখা যাবে যে একসময় লকডাউন শেষ হয়ে যাবে, আমাদের অনেক কিছুই শেখার ইচ্ছা থাকবে, কিন্তু সময় হয়ে উঠবে না। তো এই লকডাউনের সময়টাই হচ্ছে আমার মনে হয় বেস্ট সময় নিজেকে ইমপ্রুভ করার, নিজের স্কিলটাকে বাড়ানোর। পরবর্তীতে পরবর্তীতে আর কি এই সময়টার পরবর্তীতে সাকসেস হওয়াটা অনেক বেশি ইজি হবে। পরবর্তীতে সাকসেস হওয়াটা অনেক বেশি হবে। আম, আপনি যদি মানে আপনি তো বললেন যে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কেমন কি হচ্ছে। এখন ধরেন আপনি এই মুহূর্তে কাজ করতে যেয়ে তো বেশ কিছু সমস্যায় পড়ছেন, তাই না? তো আপনার কি মনে হয় যে এই ধরনের সমস্যাগুলো মানে এমন সমস্যা না যে কাজ কম এখন পরে দিব, অন্য কোনো কাজ রিলেটেড সমস্যা, যেটা পরবর্তীতে আপনার কি মনে হচ্ছে যে প্যান্ডেমিক শেষ হয়ে যাওয়ার পরে এই ধরনের সমস্যা কি আপনার মনে হয় যে আপনি আর পাবেন, নাকি তখন অন্য ধরনের সমস্যা আপনি দেখতে পাবেন বলে আপনার মনে হয়? তখনও সমস্যা আসতে পারে, সমস্যা অন্য ধরনেরও সমস্যা আসতে পারে। মানে আমি আসলে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কমেন্ট সেকশনে সবাই বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছে, যে কাজ করতে গেলে যে যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় মার্কেট প্লেসে। হ্যাঁ, সেটা বিভিন্ন সাবজেক্ট নিয়ে হতে পারে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন নিয়ে হতে পারে। আপনি কি কোনো ভেরিয়েশন লক্ষ্য করছেন যে এটা এই মুহূর্তে খালি এই সিচুয়েশনের জন্যই আপনি এই ধরনের সমস্যা পাচ্ছেন, নাকি আপনার মনে হয় যে এটা মানে সিচুয়েশন ক্রস করে গেলে এই সমস্যাগুলো নাও থাকতে পারে, এরকম কি আপনার মনে হয়? সিচুয়েশনটা পরবর্তীতে ঠিক হতেও পারে। আসলে আমি নিজেও খুব একটা কাজ করিনি, ওইরকম সমস্যায় পড়ি নেই, কারণ আমি নিজেও অনেক মানে নতুন আর কি। এই জন্য এখন আমি ওইভাবে আর কি বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আমাদেরকে আহ, একজন প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা ছিল যে ওয়েব ডিজাইনে কাজ করার জন্য কোন সাবজেক্টটাকে ফোকাস করতে হবে। রাসেল স্যার, আপনি যদি একটু বলেন যে কোন সাবজেক্টটাকে ফোকাস করতে হবে। আচ্ছা, ওয়েব মানে প্রশ্নটা এমন যে ওয়েব ডিজাইন শিখতে হলে কোন সাবজেক্টটাকে চয়েস করতে হবে, এরকম কিছু? ওয়েব ডিজাইন, হ্যাঁ, ওয়েব ডিজাইনে কাজ করতে গেলে কোন সাবজেক্টটাকে আপনার মার্কেট প্লেসের জন্য ফোকাস করতে হবে? আচ্ছা, মার্কেট প্লেসে কাজ করার জন্য যে বিষয়টা, অ্যাকচুয়ালি মার্কেট প্লেস থেকে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে। হ্যাঁ, সো আপনি কোন মার্কেট প্লেসের কথা বলছেন সেটা আমি জানি না, বাট আমি বলবো। আচ্ছা, হ্যাঁ, আমি আমি আপনাকে প্রশ্নটা আবার করি, আপনি আপনাকে প্রশ্নটা আবার প্রত্যেকটা করি। মার্কেট প্লেসের প্রশ্নটা জন্য বলবো। ছিল যে ওয়েব ওয়েব ডিজাইন নিয়ে মার্কেট প্লেস যে জন্য কোন কোন সাবজেক্ট বেশি এক্সপার্ট হতে আচ্ছা, হবে। আচ্ছা, হ্যাঁ, এখানে যে বিষয়টা আসবে সেটা হলো ফার্স্টে আপনাকে আপনার যে কাজটা, অর্থাৎ আমরা যে টপিকগুলো ধরায় ধরে আপনাদেরকে কাজগুলো করাচ্ছি এবং ক্লাস নেওয়ার সময় কিন্তু আমরা বলে দিই যে এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার ক্লায়েন্টের কাজ করার জন্য। অর্থাৎ আপনার যে কোডগুলো করছেন, হ্যাঁ, এই কোডের যে পরিচ্ছন্নতা, তারপরে আপনি কোডগুলো যে করতেছেন এই কোডটা খুব সুন্দর করে যেন মানে কি অ্যানিমেশনের ব্যাপারগুলো থাকে। তারপরে আমাদের যে কোডগুলো থাকবে এই কোডগুলো দেখা যাচ্ছে কি যে কি থাকে আপনার সুন্দর যে আমাদের যে W3 ভ্যালিডেশন, হ্যাঁ, ভ্যালিডেশন গুলা যেন আপনার কাজটা, হ্যাঁ, আপনার কাজটা যখন একজন ক্লায়েন্ট নিবে, ক্লায়েন্ট নেওয়ার পরে সে যদি কখনো কোথাও ভেরিফিকেশন করে, দ্যাট মিনস যাচাই বাছাই করে, যাচাই বাছাই করার পর যেন আপনার কোডে কোনো ভুল মানে ধরা না পড়ে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে কোডিংটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং W3C যে ভ্যালিডেশন সেই ভ্যালিডেশনটা যেন কমপ্লিট হয়। আর মার্কেট প্লেসে কাজ করার জন্য যেটা বিষয়টা সেটা হলো যে আপনাকে অবশ্যই মানে ক্লায়েন্টের সাথে যেন কমিউনিকেট করার জন্য যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আপনাকে একটু নজর রাখতে হবে। হ্যাঁ, সো সার্বিক বিষয়গুলো দিকে আপনাকে নজর রাখতে হবে। আসলে স্পেসিফিক কোনো সাবজেক্ট এখানে নাই, এখানে বেশ কিছু সাবজেক্ট জড়িত আছে। হ্যাঁ, তো সমস্ত সাবজেক্টের দিকে আপনাকে নজর রাখতে হবে। ঠিক আছে। আম, অনেকেই অনেক কিছুই বলছেন আসলে। চিরঞ্জিত রয় কিছু হয়তো জিজ্ঞেস করতে চাচ্ছেন। চিরঞ্জিত রয়, আপনি জিজ্ঞেস করতে চাইলে আপনি অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। এখন আরেকজন জিজ্ঞেস করেছিলেন, অমিত রয়। অমিত রয় যেটা জিজ্ঞেস করেছেন যে হোয়াট মার্কেট প্লেস ইজ দ্য বেস্ট ফর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তার আপনি যদি আচ্ছা, তাকে কোনো মার্কেট প্লেস সাজেস্ট করেন তো। আচ্ছা, আমি বলবো যে আসলে এখানে ওয়েবের জন্য স্পেসিফিক, যেমন আমি একটু ওয়েবের কথা বাদ দিই, আমি যেমন গ্রাফিক ডিজাইনের কথা বলি, তাহলে আমরা কিন্তু এক কথা আগে ফার্স্টে কিনে নিয়ে আসি, আমি গ্রাফিক ডিজাইন নিয়ে আসি, তাই না? 99 নিয়ে আসি, হ্যাঁ, freelancer.com নিয়ে আসি। সো এইখানে আমরা ওয়েবের জন্য যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো ফার্স্টে আপনি অ্যাজ এ বিগিনার, হ্যাঁ, অ্যাজ এ ফ্রেশার আপনি
fiverr.com থেকে শুরু করতে পারেন। কারণ fiverr.com এ অ্যাজ এ বিগিনার হিসেবে বা অ্যাজ এ ফ্রেশার হিসেবে সেখানে আপনার কাজ পাওয়ার সুবর্ণ একটা সুযোগ আছে। দেন আপনি freelancer.com এ কাজ স্টার্ট করতে পারেন। তারপরে আপনি আপওয়ার্কে করতে পারেন। হ্যাঁ, সো ফাইবার এন্ড ফ্রিল্যান্সার এই দুইটা মার্কেট আপনার জন্য ফার্স্টে বেস্ট হবে। ঠিক আছে, ফাইবার আর ফ্রিল্যান্সার ফার্স্টে বেস্ট হবে। আরো প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে ডিজাইন থেকে যদি ডেভেলপমেন্টে কেউ বেশি মনোযোগী হন তাহলে সেক্ষেত্রে মার্কেটপ্লেসে কতটা সফলতা আসতে পারে? আচ্ছা, দেখেন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ ডিজাইন যদি আপনার জানা থাকে তাহলে তো অবশ্যই আপনি ডেফিনেটলি আপনি ডেভেলপমেন্ট শিখবেন। আমি এখানে একটা বিষয় বলবো, দেখেন একটা ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজ দিবে, লাইক কাজটা মানে ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটাই থাকবে। So, আপনি যদি শুধু ডিজাইনার হন সেক্ষেত্রে একটা ক্লায়েন্ট আপনার থেকে ওই ডিজাইনের কাজটা করে নিবে এবং আরেকজনের কাছে গিয়ে কি করবে, ডেভেলপমেন্টের কাজ করবে। সো দেখেন আপনি কিন্তু আপনার জায়গা থেকে ডিজাইনের যে বাজেটটা বা আপনার যে অনের এমটা সেটা কিন্তু আপনি ক্লায়েন্টের থেকে কম নেবেন। আবার যে একজন ডেভেলপার সে কিন্তু তার জায়গা থেকে, হ্যাঁ তার ডেভেলপমেন্টের যে কাজ সেই কাজের জায়গা থেকে তার অনারিয়ামটা কিন্তু সে কম নেবে। বাট এই দুইটা জিনিস যদি কম্বিনেশনে আপনার ভিতরেই থাকে তাহলে আপনি কিন্তু ওইখানে, হ্যাঁ $100 কাছে আপনি $80 দিয়ে কাজ করলেও কিন্তু আপনার ওইখানে কোনো প্রবলেমটা হবে না। অর্থাৎ দুইটা কাজই আপনি করতেছেন। সো যখনই একটা ক্লায়েন্ট দেখবে যে হ্যাঁ এই পার্সনটার কাছে গিয়ে আমার যে চাহিদা সেই চাহিদা আমি সম্পূর্ণ পাচ্ছি, সো ওই ক্লায়েন্ট কিন্তু নেক্সট টাইম অন্য কোথাও যাবে না, সে কিন্তু আপনাকে চাবে। আর আপনি যদি শুধুমাত্র ডিজাইনার হন, হ্যাঁ বা ডেভেলপার হন, তাহলে কি করবে, ক্লায়েন্ট বলবে যে ওইখানে একবার ডিজাইন করে আনতে হবে, আবার ওইখানে গিয়ে একবার ডেভেলপমেন্ট করে আনতে হবে। সো আমার দেখা যাচ্ছে কি যে এখানে আমার কস্টিং একটু বেশি পড়ে যাচ্ছে, সো আমি এমন একজনের কাছে যাব যার কাছে গেলে আমার মানে আমার যে চাহিদা সেই চাহিদা সম্পূর্ণটুকু আমি পাবো। তো সেখানে অবশ্যই আমি বলবো যে ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটাই যেন আপনার ভিতরে থাকে, তাহলে দেখবেন যে আপনি খুব বেশি আর্নিংটাও করতে পারবেন এবং মার্কেটে ভালো একটা জায়গায় নিজেকে শক্ত করে অবস্থান করতে পারবেন। আব্দুল আল মাহমুদ স্যারকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদের সাথে আছেন এবং আমাদের লাইভটা দেখছেন। জি, স্যারকে আসলে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের প্রথম প্রথম প্রোগ্রামটার গেস্ট ছিলেন। স্যারের সাথে অনেক কিছু জানা গেছে এবং তখন থেকে তো আমি আসার কথা, আপনারা তো বুঝছেনই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা ওয়েব ডিজাইনটা জানেন তাদেরকে ডেভেলপমেন্টটাও শিখে ফেলা উচিত, কারণ ক্লায়েন্টের দিক থেকে চিন্তা করে প্লাস নিজের স্কিল ডেভেলপমেন্ট সবকিছু মিলে আপনার দুইটাকে একসাথেই জানা উচিত। মানে যদি মানে এটাকে ল্যাকিংস বলা যাবে না, কিন্তু আসলে ওয়েব ডিজাইনটাকে পারদর্শী হওয়ার পরে তো সে ডেভেলপমেন্ট শিখতে যাবে, তাই তো? এক্স্যাক্টলি ম্যাডাম, আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো। সেটা হলো যে অনেক স্টুডেন্ট আসে, তারা দেখা যাচ্ছে কি যে আমরা কিন্তু ডিজাইন এবং ডেভেলপমেন্টের জন্য আলাদা আলাদা একটা টাইম আমাদের রাখতে হবে। হ্যাঁ, আমরা যদি মনে করি যে আমি ডিজাইন শিখতে আসছি, আমি ডিজাইন এবং ডেভেলপমেন্ট উইদিন 6 মান্থের মধ্যে কভার করে আমি মার্কেট প্লেসে একদম নেবে করবো, তাহলে মনে হয় যে আমাকে মনে হয় সব মানে ক্লায়েন্ট আমাকে কাজ দিয়ে একদম ভরে দিবে, আমি কাজ করতে করতে পাগল হয়ে যাবো। কিন্তু হ্যাঁ, কিন্তু কখনোই এটা ঠিক করা যাবে না। কেননা একটা জিনিস শিখতে হলে ভালোভাবে আপনাকে শিখতে হবে। অনেকেই যেটা করে যে শর্টকাট চিন্তা মাথার মধ্যে নিয়ে আসে, সো এখানে শর্টকাট থিঙ্ক করা যাবে না। হ্যাঁ, আপনাকে ওয়েব ডিজাইন যখন শিখবেন তখন ওয়েব ডিজাইন পারফেক্টলি শিখতে হবে। কেননা আপনাকে যখন কোন ক্লায়েন্ট একটা কাজ দেবে, লাইক যেমন আমি সুমাইয়ার কথাই বলি, সুমাইয়া কিন্তু কিছুদিন আগে একটা ই-কমার্স সাইট কমপ্লিট করলো। সো উনি যদি ওয়েব ডিজাইনটা জাস্ট হালকা পাতলা নিল, সো যখন ক্লায়েন্ট তাকে একটা অ্যাডভান্স লেভেলের ডিজাইন দিবে, সে তখন মানে ওই যে ইয়ানোপসের মতো মনে হবে যে আমি তো ডিজাইন শিখছি কিন্তু আমি ডিজাইন করতে পারতেছি না, তখন কিন্তু তাকে আরেকজনের কাছে যাইতে হবে। সো এইরকম শেখা যেন না শেখা হয়, যতটুকু শিখবো ততটুকু প্রপারলি শিখতে পারি। সো ওই 6 মাসের মধ্যে দুইটা শিখবো এরকম থিঙ্কিং না রেখে আমি 6 মাসের মধ্যে ডিজাইন শিখবো আর 6 মাস বা 8 মাসের মধ্যে ডেভেলপমেন্ট শিখবো। দিন যখন আমি দুইটা জিনিস পোক্তভাবে আমি ভিতরে আমার স্কিলটা থাকবে, তখন কিন্তু আমি যে কোনো জায়গায় যে কোনো ক্লায়েন্টের কাছে বা যে কোনো অফিসে, হ্যাঁ মাল্টিনেশনাল কোম্পানিতে গিয়ে সেখানে কিন্তু আমি জোর দাবি জানাতে পারবো, স্যার আমার ভিতরে এইরকম স্কিল আছে, আপনি আমাকে কাজে লাগাইতে পারেন বা আপনার এই কাজটা আমাকে দিয়ে করাইতে পারেন। হ্যাঁ, সো তখন কিন্তু আপনি নিজে থেকে বলতে পারবেন, বিকজ আপনার ভিতরে সেই লেভেলের স্কিল আছে। হ্যাঁ, আপনার ভিতরে যদি ওইরকম স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি ওখানে গিয়ে বলতে পারবেন। সো এই জন্য আমি বলবো সবাইকে একটু ধৈর্য সহকারে সময় দিয়ে ওইভাবে শিখতে হবে। দেন একটা সময় আর্নিং অটোমেটিক্যালি। এটা কিন্তু শুধু স্যার আসলে ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্টের জন্যই প্রযোজ্য না। আমাদের এতজন স্টুডেন্ট কন্ডাক্ট করতে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, সবার মনে হয় আমি প্রথম ক্লাস করেই মনে হয় সব শিখে গেছি, দ্বিতীয় ক্লাস থেকে আমি মার্কেট প্লেসে 1000 টাকা ইনকাম করা শুরু করে দিচ্ছি। মানে এই ধারণাটা আমি যদি একটু সবার মধ্যে থেকে একটু সরাতে পারতাম, আমার মনে হয় যে সবাই আরো মানে খুশি মনে কাজ করতো। কারণ আমি খেয়াল করে দেখেছি 5টা 6টা ক্লাস যাওয়ার পরেই সবাই ডিপ্রেশনে চলে আসে। ডিপ্রেশনটা হচ্ছে যে
আমি কাজ করতে পারছি না, তাহলে আমি কিভাবে ইনকাম করব? কিন্তু তোমার তো আসলে ক্লাসটা শেষ করতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। এই যে আপনি বললেন 6 থেকে 8টা মাস সময় দিতে হবে প্রত্যেকটা জিনিস শেখার জন্য, আমরা তো আরো সময় বলি, এই সময়টা কেউ দিতে চায় না। তা আপনি আসলে যে কথাগুলো বললেন যে সবাইকে সময় দিতে হবে, খুবই সুন্দর কথা বললেন। অনেকে বলছেও যে স্যার আপনি একদম ভালো কথা বলেছেন, কিন্তু আমি জানি না যে কতজন এটাকে আসলে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে। আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বললেন ওটার সাথে আমিও একমত যে অনেক স্টুডেন্ট আসছে যে একটা দুটা ক্লাস শেষ হলেই আহ, সে বলে স্যার আমরা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্যার এই পার্টটা আমরা কিভাবে শিখবো, ওই পার্টটা কিভাবে শিখবো। আসলে হুম হুম। সে তো আছে এখন ক্লাস 1-এ, বাট সে হ্যাঁ হ্যাঁ। থিঙ্কিং করতেছে যে অনার্স থার্ড ইয়ারে বা সিএসসি ডিপার্টমেন্টের লাস্ট ইয়ারে কি করবে, ওইটা নিয়ে তার মাথা ব্যথা এখন। বাট সে কিন্তু আছে ক্লাস 1-এ। জি। এইরকম থিঙ্কিং কখনোই করা যাবে না। আপনি ক্লাস 1-এ আসেন, ক্লাস 1-এটাই ভালোভাবে শিখতে হবে আপনাকে। দেন হুম যে হুম স্টেজে যান, ওই স্টেজে গিয়ে ওই স্টেজটার ভিতরে কি কি আছে সেগুলো নিয়ে আপনি আলোচনা করেন। হ্যাঁ, এইভাবে হুম। আসলে আসবে। আর আরেকটা আরেকটা জিনিস, বিষয়, হ্যাঁ 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 নিশ্চয়ই হ্যাঁ, বলেন বলেন আপনার। বলেন। না না, বলেন, আচ্ছা, আপনি বলেন। আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের স্টুডেন্টের মধ্যে হ্যাঁ জানার আগ্রহ, ইচ্ছা অনেক বেশি, সেটা খুবই ভালো একটা দিক। বাট আমরা বলবো যে যখনই আমরা এই যে 6 মান্থ বললাম বা 8 মান্থ বললাম, এই 6 মান্থ বা 8 মান্থের পরে তারা আরো হারি হয়ে যায়। যে আমরা মনে হয় তারা থিঙ্ক করে যে আমরা মনে হয় মার্কেট প্লেসে নামলেই মনে হয় ক্লায়েন্ট আমাদের জন্য অর্ডার নিয়ে বসে আছে। হুম 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 কারণ আপনি ওইখানে কিন্তু এখন নতুন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে চেনে না। হ্যাঁ, হুম। আপনাকে ধৈর্য ধরে একটা বা দুইটা বা তিনটা ক্লায়েন্টের কাজ করতে হবে। আপনার অ্যাকাউন্টে একটা স্টার মার্ক আনতে হবে, দ্যাট মিনস একটা রিভিউ যাকে বলি আমরা। হ্যাঁ, আমরা যেমন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে সরকারি জব একটা সোনার হরিণ। সো মার্কেট প্লেসের ক্ষেত্রে প্রথম রিভিউটা হলো সোনার হরিণ। এই সোনার হরিণটা আপনাকে অর্জন করতে হবে। দেন একটা দুইটা যখন সোনার হরিণটা চলে আসবে, তখন কিন্তু দেখবেন অটোমেটিক্যালি আপনার ওই রিভিউটা আসতেছে, আপনার অর্ডার আসতেছে, আপনার ক্লায়েন্ট আসতেছে। হ্যাঁ, এভাবে কিন্তু আলটিমেটলি আসতে থাকে। সো মানে মার্কেট প্লেসে নামলেই আবার হারি হওয়া যাবে না, একটু ধৈর্য ধরতে হবে। এটা পুরোটা একটা ধৈর্যের ব্যাপার আছে। কি আমি এটাই আরেকটা বলতে চাই। জিনিস স্যার, মানে প্রশ্নটা এরকমও আসছে, আমিও যদি আপনাকে করি, সেটা হচ্ছে যে আপনাদের ওয়েব ডিজাইনের মধ্যে তো অনেকগুলো টপিক আছে, হ্যাঁ? তো পারফেক্টলি যদি কেউ শিখতে চায়, তাহলে তাকে কোন কোন টপিকটা আপনি পারফেক্টলি শিখতে বলবেন, মানে কোন স্পেসিফিক টপিকটা আপনি পারফেক্টলি শিখতে বলবেন তাকে? আচ্ছা, এখন মানে এই যে এখন যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনে ম্যাক্সিমাম যে প্রজেক্ট নিয়ে যে চিন্তা ভাবনা করতেছে তারা হলো যে তাদের ই কমার্স সাইট বিল্ড আপ করা। যে তারা অনেকে দেখা যাচ্ছে কি এখন ঘরে বসে তাদের কি করতেছে, তাদের যেহেতু অফলাইন বিজনেসটা অফ, তো তারা চিন্তা করতেছে আমি অনলাইনে ঘরে বসে আমি কি বিজনেস রান করতে চাই বা কি বিজনেস রান হুম করতে চাই। সো এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে ই কমার্স সাইটটা খুব ভালো একটা মানে অবস্থানে আছে। তারপরে আমাদের যে এডুকেশনের যে ব্যাপারটা দেখেন, প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি, হ্যাঁ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কিন্তু তার গভর্নমেন্টের জায়গা থেকে তারা কিন্তু নিজেদেরকে স্টপ করে রাখছে, বাট প্রাইভেট ইউনিভার্সিটি গুলো বা প্রাইভেট স্কুল কলেজ গুলো তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটাকে বেছে নিচ্ছে যে ক্লাসগুলো করানোর জন্য। সো এখানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট স্কুল তারা চিন্তা ভাবনা করতেছে যে তারা নিজেদের একটা অনলাইন প্ল্যাটফর্ম যেন তৈরি করে নিতে পারে। হুম সেই হুম প্ল্যাটফর্মে তারা তাদের মানে ক্লাসগুলা বা এক্সামগুলা তারা নিতে পারে। হ্যাঁ, কারণ আমরা যে থার্ড পার্টি সফটওয়্যারগুলো ইউজ করতেছি সেখানে আমাদের মানে আমাদের ইনফরমেশন ল্যাকিংস এর অনেক একটা সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে তারা এই অবস্থানে আসছে। তো এইখানে যে স্পেসিফিক যে বিষয়গুলো সেটা হলো যে আসলে স্পেসিফিক বিষয় বলতে আমি একটাই বলবো, সেটা হলো ওয়েব নিয়ে আপনি নিজেকে স্কিল করেন, ওয়েব সাইট ডিজাইন স্কিল করেন, দেন ওয়েব ডেভেলপমেন্ট স্কিল করেন, দেন যা কিছুই আসবে সবগুলো দেখবেন যে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এই বিষয়টা তো আমি পারি। হ্যাঁ, এই হলো ব্যাপার। আমরা দর্শক থেকে আরেকটা প্রশ্ন নিই। প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা আমি রাসেল স্যারকেই আসলে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইউআই ল্যাবে যে কোর্সটা করানো হয়, সেই কোর্সের মধ্যে আপনারা আসলে কি 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 শেখান স্টুডেন্টদেরকে? সবার উদ্দেশ্যে একটু বলেন, কারণ এখানে তো শুধু আমাদের অবশ্যই। স্টুডেন্টরা, আমার মনে হয় যে বাইরের থেকেও অনেকে দর্শক আছেন, তারা যদি জানেন আচ্ছা, তাহলে তাদের জন্য ভালো হয়। আচ্ছা, এইখানে আমরা যে বিষয়টা সেটা হলো যে প্রতি বছরে আমরা 2 থেকে 3 বার আমাদের মডিউলটা আপডেট করে থাকি। কেন আপডেট হুম করে থাকি? কারণ বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগ কিন্তু আপডেটেবল। হুম, হুম আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে হ্যাঁ, আমি একটা প্রশ্ন অ্যান্সার দিব, সেটা হলো আমরা অনলাইন ক্লাস নিতে গেলে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে বসে স্যার আমার তো মনে হয় যে 10 বছর পরে আর ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবে না, ওয়েব ডিজাইনার লাগবে না। কেন লাগবে না? কারণ তারা বলতে স্যার এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নেবে। কেন নিয়ে নেবে? কারণ তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে মনে হয় ওয়েবসাইট তৈরি করবে, এরকম একটা জি। অবস্থা নিবে। তো তখন আমি হ্যাঁ। বলি আপনি একটু বলেন তো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা যে তৈরি করা হবে এটা তৈরি করবে।
হুম। এটা অবশ্যই কি আপনার বা আমার মতো কোনো পার্সন তৈরি করবে। আজ হয়তো আমরা ওয়েব ডিজাইন নিয়ে শিখতেছি, কালকে ওয়েব প্রোগ্রামিং নিয়ে শিখবো, পরে কিন্তু আমরা কি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবো, তাই না? তো এখানে আমাদের কোর্স মডিউলের যে ব্যাপারটা সেটা বলবো যে আমাদের কোর্স মডিউলটা প্রতি বছরে 2 থেকে 3 বার করে আমরা আপডেট করে থাকি। কারণ আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলি বা আমাদের যে ওয়েব টেকনোলজি বলি, এই ওয়েব টেকনোলজি গুলো আমরা কিন্তু রিসার্চ করতে থাকি। রিসার্চ করতে করতে আমরা কিন্তু এইভাবে আমাদের মডিউলগুলো আপডেট করি। সো আমরা ফার্স্টে যে কাজটা করি, যেহেতু আমরা ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদের একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ লাগে HTML, হ্যাঁ। দেন আমাদের একটা কসমেটিক ডিজাইন লাগে, দ্যাট মিন্স স্টাইল শিট, হ্যাঁ, যেটাকে বলা হয় যে আমরা বলে থাকি যে স্টাইল শিটকে আমরা মেকআপের সাথে তুলনা করে থাকি, হ্যাঁ। সেটা দিয়ে আমরা কি করি, একটা ডিজাইন করি, হ্যাঁ, মানে স্টাইল করি। যেমন আমরা একটা বিল্ডিং তৈরি করতে গেলে সেখানে আমরা কিভাবে তৈরি করি, আমরা HTML দিয়ে একটা মার্কআপ করি, দ্যাট মিন্স আমরা ইট বালি দিয়ে আমরা একটা মানে বিল্ডিং স্টেবল করি, তাই না? তারপরে ওটাকে আমরা কি করি, প্লাস্টার করি, রং চং করি, হাবি জাবি এই বিষয়গুলো আনি, তাই না? তো আমাকে মার্কআপ করতে হবে ফার্স্টে, দেন স্টাইল শিখতে হবে। তারপরে আমাদের ওই যে ইলেকট্রিকের যে ব্যাপারটা, অথবা আমার রুমে এসি লাগাবো বা আমি মানে রিমোট দিয়ে আমার ফ্যান অফ করবো, হ্যাঁ, এরকম যে ব্যাপারগুলো যেগুলোকে বলা হয়েছে জাভা স্ক্রিপ্ট বা জাভা স্ক্রিপ্টের যে লাইব্রেরি আছে জেকুইরি, সেই জেকুইরির মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে আরো প্রাণবন্ত করতে পারি। সো মূলত HTML, CSS, jQuery, জাভাস্ক্রিপ্ট, jQuery এবং আমরা যে ওয়েবসাইটটা তৈরি করবো, এই ওয়েবসাইটটা যেন ওয়ার্ল্ডের যে কোনো ডিভাইস থেকে সুন্দর একটা ইন্টারফেসে আমাদের সামনে উপস্থাপন হয়, সেই উপস্থাপনের কাজকে বলা হয় রেসপন্সিভ। অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা তৈরি করবো সেটা খুব রেসপন্সিভ একটা ওয়েবসাইট হয়। তো এই মূলত বিষয়গুলো আমরা আমাদের প্রজেক্টে বা আমাদের যে কোর্স কারিকুলাম থাকে সেই কোর্স কারিকুলামে আমরা শিখাই থাকি। এবং পাশাপাশি আমরা আরো রিসার্চ করতে থাকি যে আমরা যে কোর্সটা চালাচ্ছি এই কোর্সের মধ্যে যদি কোনো আপডেট চলে আসে, তখন আমরা কি করি, আমরা কোর্সের মধ্যে একটা স্পেশাল বা 2টা স্পেশাল ক্লাস দিয়ে সেই আপডেট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করি, যেন আমাদের যে স্টুডেন্টটা এই স্টুডেন্টরা আমাদের থেকে নিয়ে কিছু একটা সে করতে পারে। সে জব সেক্টরে ঢুকুক আর ফ্রিল্যান্সিং করুক আর যেটাই করুক, এটা দিয়ে যেন কিছু একটা করতে পারে, সেই জায়গাটা আমরা তৈরি করার কাজের জন্য যা যা প্রয়োজন আমরা সেই সকল বিষয়গুলো আমরা শেখাই থাকি। এখানে আমি আরেকটা বিষয় বলবো যে আমরা ইউআই ল্যাব, হ্যাঁ, আমরা ইউআই ল্যাব মানে ইউআই ল্যাব, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা একটা গ্রুপ আছে, যেখানে আমাদের স্টুডেন্টরা আমাদের কোর্সগুলো কমপ্লিট হওয়ার পরেও যে তারা সাপোর্ট পাবে না, হ্যাঁ, এমনটা যেন কখনো না হয়, সেই জায়গা থেকে আমাদের সিও স্যার, শাহাদাত হোসেন স্যার, আমাদের চেয়ারম্যান ম্যাডাম, মারানা ম্যাডাম, হ্যাঁ, তারা ডিসিশন নিয়েছে যে আমাদের জন্য স্টুডেন্টরা আজীবন একটা সার্ভিস পেয়ে যায়, সেজন্য আমাদের আলাদা গ্রুপ আছে। এবং ওইখানে প্রতিনিয়ত আমরা কিছু লাইভ ক্লাস নিয়ে থাকি, যে আপডেট যে টপিকগুলো আছে সেই টপিকের উপরে আমাদের মেন্টররা সবাই আপডেট টপিকের উপর লাইভ ক্লাস নিয়ে থাকে, যেন আপডেট কোনো বিষয় আসলে যেন আমাদের স্টুডেন্টগুলো সেই বিষয়গুলো সম্পর্কে জেনে যায় ওইখান থেকে। তো আমি যে বিষয়টা বলবো নতুনদের উদ্দেশ্যে, যারা এই প্ল্যাটফর্মে আসতে যাচ্ছেন তাদের বলবো যে হ্যাঁ, আপনি খুব ইজিলি আসতে পারেন, হ্যাঁ, যদি আপনার ওয়েবের প্রতি ভালোবাসা থাকে তাহলে আমি আসতে বলবো, আদারওয়াইজ আমি আসতে বলবো না। যদি ভালোবাসা থাকে তাহলে আসেন, হ্যাঁ। আসলে একদম জিরো থেকে আপনাকে টপ লেভেলে শেখাই দেওয়ার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা তখন যখন আপনি আমাদের কোনো কোর্সে এনজয় করবেন, সেই দায়িত্বটা কিন্তু আমাদের কাঁধের উপরে পড়বে, হ্যাঁ। সো সেইখানে কিন্তু রেসপন্সিবিলিটি থাকবে আমাদের, যে কিভাবে আপনাকে শেখাইতে হবে এবং কিভাবে শেষ পর্যন্ত আপনাকে মার্কেট প্লেসে বা একদম একটা জব প্লেসমেন্টে যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। ঠিক আছে রাসেল স্যার, আমরা একদমই অনুষ্ঠানের আসলে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে আপনার সাথে কথা বলার আগে যদি একটু মিম আমাদেরকে এবং আমাদের যারা নতুন ফ্রিল্যান্সার আছেন বা পুরানো ফ্রিল্যান্সার বা যারা ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু কিছু বলেন, একটু বড় করে যদি কিছু বলেন আসলে। মিম আপনি কেমন? এখন ফার্স্টে বলবো যে হ্যালো, জি জি বলেন। ওয়েব ডিজাইন নিয়ে যদি কিছু বলতে হয় তো এখন বলবো যে ওয়েব ডিজাইনটা মার্কেট প্লেসটা অনেক বড় একটা সেকশন এখন, কেননা দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানি, ছোট হোক বা বড় কোম্পানি হোক, সব কোম্পানির জন্যই ওয়েবসাইট দরকার হচ্ছে, বা যারা বিজনেস করছে তাদের জন্য ওয়েবসাইটের দরকার হচ্ছে। সবকিছুর জন্যই মানে আজকাল ওয়েবসাইটটা খুব বেশি লাগে। তো তাই আমার মনে হয় যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখলে অনেক ভালো কিছু করা যাবে। আর যারা ঘরে বসে কাজ করতে চায় তাদের জন্য একটা সুবিধা আছে ওয়েব ডিজাইন শিখলে। তো সবাইকেই বলবো যারা কোনো কিছু শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব ওয়েব ডিজাইনটা শেখার জন্য।
আর যারা শিখা শুরু করেছেন তাদেরকে বলবো যে বেশি বেশি প্র্যাকটিস করতে। তো কাজ না আসলে হতাশ হওয়ার কিছু নেই, বেশি বেশি যখন স্কিল ডেভেলপ হবে তখন এমনিতেই কাজ আসবে। আচ্ছা মিম, একটা প্রশ্ন হঠাৎ করে মাথায় আসলো, আমি করেই ফেলি। সেটা হচ্ছে যে আপনি তো সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের মধ্যে কেউ যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চায়, তাদের জন্য কতটা কঠিন হবে, বা আপনি যদি কিছু বলেন। সিএসসি ব্যাকগ্রাউন্ডে না থাকলেও ওয়েব ডিজাইন শেখা যাবে, সমস্যা হবে না। যাদের সিএসসি ব্যাকগ্রাউন্ড তাদের জন্য একটু কিন্তু যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে না তারাও শিখতে পারবে। সিএসসি ব্যাকগ্রাউন্ডে তারা তো শিখতে পারবে, তাদের জন্য কতটা কঠিন হবে বলে আপনার মনে হয়? মানে আমাদের তাদের তো অনেক জন্য দর্শন মানে আমাদের তো অনেক দর্শক আছেন যারা হচ্ছে হয়তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, যারা হয়তো ওয়েব ডিজাইন শিখতে যাচ্ছেন কিন্তু তারা ভয় পাচ্ছেন, আপনি তাদেরকে যদি কিছু বলেন। আচ্ছা, আসলে এই জায়গায় ভয় আমি একটু পাওয়ার কিছু নেই, কারণ একটু উইনকে বলতে দেন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, হ্যাঁ, কন্টিনিউ করেন। বল। জি মিম আমার বলেন। মনে হয় ভয় পাওয়ার কিছুই নেই। কারণ আমরা যখন শেখাটা শুরু করি, ওয়েব ডিজাইন শেখাটা শুরু করি, তখন আমরা শুরু থেকেই শিখি আর কি। যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের তারাও যেভাবে শিখি, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের না তারাও শুরু থেকেই শিখি। তো খুব একটা প্রবলেম হবে না শুরু থেকে, আর প্র্যাকটিসটা একটু বেশি করলে আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে না, আর ভয় পাওয়ারও কিছু নেই। তো আমরা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের তাদেরকেও কিন্তু পুরোপুরি শিখতে হয়, শুরু থেকেই শিখতে হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি বলছেন, আপনি যদি একটু মানে সুন্দর করে শেষ করেন, মানে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি কিছু কথা আর একটু যদি বলেন। তা আমি বলবো যে হতাশ হওয়ার কিছুই নেই, যেটাই শিখতে যাব সবকিছুই শেখা যাবে। তার জন্য হচ্ছে প্রচুর প্র্যাকটিসের দরকার। তো যে জিনিসটা মনে হবে যে কঠিন সেই জিনিসটার প্র্যাকটিসটা একটু বেশি করতে হবে। আর বিভিন্ন বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ইউটিউব আছে, সেটাতে যে যত বেশি ঘাটাঘাটি করবে আমার মনে হয় কারোর জন্যই কঠিন হবে না, যে কোনো বিষয়। তো সবাইকেই বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, শিখতে চাইলে অবশ্যই শিখতে পারা যাবে। ঠিক আছে স্যার, আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ডে কিছু বলতে চাচ্ছেন, আপনি একটু বলেন। আচ্ছা, আমি এখানে বলবো। তার আগে আমি একটু বলি, একটু আগে আপনি একটা কমেন্ট করেছিলেন, শো করেছিলেন। সেখানে দেখা গেছে যে আমাদের শাহিনুল আলম স্যার আমাদের সাথে আছেন এবং আমাদের প্রোগ্রামটি দেখছেন। শাহিনুল আলম স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, এখন সিএসসি ব্যাকগ্রাউন্ড এবং নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা আসছে, সেখানে আমি বলবো যে আমরা আমাদের ব্যাচে, আমি অনেস্টলি বলবো, আমরা আমাদের ব্যাচগুলোতে যে ব্যাপারটা দেখে থাকি, সেখানে আমরা সিএসসি ডিপার্টমেন্টের থেকে নন সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাকসেসটা আমরা বেশি দেখি। কারণ এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তারা মনে করে কি যে আমরা তো এই বিষয়টা পারি, হ্যাঁ, এই যে পারি, এই যে থিঙ্কিংটা তাদের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ, এইটা করতে করতে আর 10টা ক্লাস চলে যায়, এর মাঝে তারা অনেকটা গ্যাপে পড়ে যায়। বাট যারা নন সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা কিন্তু কন্টিনিউয়াসলি তারা প্র্যাকটিস করতে থাকে। যখনই প্র্যাকটিস করতে থাকে তখন একটা পর্যায়ে দেখা যায় কি যে সিএসসি স্টুডেন্টের থেকে নন সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ভালো পারফরমেন্স করতে থাকে এবং ভালো সাকসেসও তারা করতে থাকে। সো আমি বলবো যে সিএসসি ডিপার্টমেন্টের হলেই যে আমরা এই সেক্টরে এসে সফলতা অর্জন করতে পারবো এমন কিছু না। আমরা নন সিএসসি ডিপার্টমেন্টের হলেও আমরা এই সেক্টরে এসে খুব ভালো কিছু আমরা করতে পারবো। হ্যাঁ, সো মানে জাস্ট লাগবে ওই যে একটাই, ভিতর থেকে ভালোবাসা, এর কোনো বিকল্প নেই। সেটা সিএসসি ডিপার্টমেন্টের হোক, নন সিএসসি ডিপার্টমেন্টের হোক, ইচ্ছা শক্তি থাকলে আপনি করতে পারবেন। করতে পারবেন একদম অবশ্যই। আমাদের অনেকেই আসলে আমাদের কোর্স এবং অনেক কিছু নিয়ে প্রশ্ন করছেন, আমি যদি তাদের উদ্দেশ্যে একটু বলি, আমাদের সকল কোর্সই এখন চালু আছে এবং সকল কোর্স এখন অনলাইনে চালু আছে। আপনার যদি কোর্স নিয়ে কোনো আগ্রহ থাকে বা কোর্স নিয়ে যদি কোনো এনকোয়ারি থেকে থাকে, একটু কষ্ট করে আমাদের ইউআই ল্যাবের পেজে আমাদের নাম্বারটা দেওয়া আছে, ওখানে ফোন করে একটু জানালেই হয়ে যাবে। আর আপনি চাইলে অফিসেও আসতে পারেন, এই মুহূর্তে অফিস চালু আছে, খালি আমাদের কোর্সগুলো অনলাইনে আমরা কন্ডাক্ট করছি। যাদেরই আমাদের যত ধরনের কোর্স নিয়ে প্রশ্ন আছে, আপনারা একটু কষ্ট করে ফোন করে জানলেই হয়ে যাবে। আমাদের অনেকেই প্রোগ্রামটা অনেক পছন্দ করছেন, কেউ কিছু বলতেও যাচ্ছেন। আপনাদের যা বলার আপনারা কমেন্টে বলে ফেলেন, আমরা হয়তো আর 1 মিনিট মতো এখানে থাকবো, তারপরে চলে যাব। এর মধ্যে যদি স্যারের থেকে কিছু জানার থাকে, আমাদের একজন রাকিবুল হাসান তো বলেছেন যে স্যারকে বলতে দিন। স্যার, আপনার কথা কিন্তু সবাই অনেক পছন্দ করছে, আপনি যদি আরেকটু কিছু বলেন। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু সবাই আমার কথা শুনতে যাচ্ছে, সেক্ষেত্রে আমি একটু বলবো, একটু অ্যাডভাইস দিব। হ্যাঁ, দেখেন, একটা সময় আমরা বাংলাদেশি
আমরা যে পার্সনগুলো আছি তাদের কাছে মানে বহির্বিশ্ব মানুষ আমাদেরকে বলতো যে হ্যাঁ বাংলাদেশে অনেক পপুলেশন, ওইখানে গাদা গাদা মানুষ, হাঁটা যায় না, এই চলাফেরা করা যায় না, খুবই বাজে একটা অবস্থা। হ্যাঁ, বাট এখন আমরা যে তরুণ প্রজন্ম আছি, এই তরুণ প্রজন্ম কিন্তু ভাবছে উল্টো পথে। না, আমরা বেশি পপুলেশন, হ্যাঁ ঠিক আছে, বাট এই বেশি পপুলেশন দ্যাট মিনস আমরা এক একটা পার্সন এক একটা অ্যাসেট, এক একটা পার্সন এক একটা অ্যাসেট। সো আমরা আমাদের যার যার জায়গা থেকে নিজেকে কাজে লাগানোর চেষ্টা করব, যার যার জায়গা থেকে নিজেকে কাজে লাগানোর চেষ্টা করব। দেখেন আমরা হয়তো এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আছি, হ্যাঁ খুবই বাজে অবস্থার মধ্যে আছি। মানে আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে আমাদের কোনো একটা আত্মীয় স্বজন নিউ কেসে আক্রান্ত হচ্ছে বা ডেথ হচ্ছে, হ্যাঁ এরকম হচ্ছে। বাট এর মধ্যে আপনাকে মনোবল শক্ত রেখে, হ্যাঁ আপনাকে আপনার জায়গা থেকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে সময়টা আপনি পাচ্ছেন বাসায় বসে, এই সময়টাকে আপনাকে কাজে লাগাইতে হবে। ওই যে বললাম যে বহির্বিশ্ব বলতো বা আমরা বাংলাদেশিরাই অনেকেই বলতো যে আমরা অনেক পপুলেশন, আমরা এই পপুলেশন দিয়ে কি করবো। বাট আমরা যদি একটু উল্টো ভাবে থিঙ্ক করি যে আমরা অ্যাসেট, আমরা প্রত্যেকটা পার্সন একটা অ্যাসেট, এই অ্যাসেটকে আমরা কাজে লাগিয়ে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো বহির্বিশ্বের সামনে। সো এখন আমরা এই যে প্যান্ডেমিক সিচুয়েশন ঘরে বসে আছি, এই যে সময়গুলা, এই সময়গুলোকে আমাদের কাজে লাগাইতে হবে। এখন হয়তো আমি একটা রিয়েল মানে ব্যাপার বলি, হ্যাঁ এখন হয়তো আমরা সবাই কিন্তু ফ্রি, অনেক মাঝে মাঝে অনেক বোরিং ফিল করি। আমাদের ফ্রেন্ড সার্কেল হয়তো দেখা যাচ্ছে একটা গ্রুপ খুলে রাখছে। আমার মনে হয় যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে থেকে যতটা না আমি গ্রুপে ইনভাইট পেয়েছি, আমার মনে হয় আমার ফুল লাইফে আমি এত মানে গ্রুপের ইনভাইট পাই না। আমার মনে হয় এটা প্রত্যেকটা পার্সনের এই প্রবলেমটা হয়েছে। হ্যাঁ সবাই কিন্তু এখন নিউ গ্রুপ খুলতেছে, হ্যাঁ টাইম পাস করার জন্য আড্ডা দিচ্ছে, এটা করতেছে ওইটা করতেছে। হ্যাঁ আপনি যেটা করবেন আপনার ফ্রেন্ডও কিন্তু আপনাকে সেম কাজটাই করবে, আপনাকে হয়তো মেসেঞ্জারে অ্যাড করবে, গ্রুপে অ্যাড করবে, বাট আপনাকে আপনার জায়গা থেকে ওইখানে ম্যানেজ করতে হবে। কিভাবে? আপনাকে মেসেঞ্জারে অ্যাড করছে, মেসেঞ্জারে আপনি কি করেন, মেসেঞ্জারে একটা ওই যে আনটিল ইউ ব্যাক মানে নোটিফিকেশনটা অফ করে রাখেন, যেন ওইটা বারবার এসে আপনাকে ডিস্টার্ব না করে। আপনি আপনার জায়গা থেকে আপনার স্কিলটাকে হাইড করার জন্য বা স্কিলটাকে ইনক্রিজ করার জন্য ব্যস্ত থাকেন। আপনার ফ্রেন্ডটা কিন্তু চাইবে আপনাকে যে হ্যাঁ ভালো লাগতেছে না, ওকে ডাক দেই, একটু আড্ডা দেই, টাইমটা পাস করি। বাট আপনি যদি আপনার ভিতর থেকে চান যে হ্যাঁ ফ্রেন্ড যেটা চাক, বাট আমি চাই আমার স্কিলটাকে ডেভেলপ করবো, হ্যাঁ আমি আজকে বাট আমি আজ 6 মাস পরে আমি আমার জায়গাটাকে অন্য জায়গায় দেখতে চাই। যদি আপনি এটা চান তাহলে আপনাকে কিছু ওয়ে ফলো করতে হবে। হ্যাঁ আপনি গ্রুপে আছেন, ঠিক আছে, যখন ভালো লাগছে না গিয়ে 10 মিনিট বা 15 মিনিট গিয়ে গ্রুপে একটু লাইক কমেন্ট করে আসেন, দেখছেন না। বাট আপনি যদি সারাদিন গ্রুপে পড়ে থাকতে হবে বা সারাদিন আপনাকে মেসেঞ্জারে চ্যাটিং করতে হবে এমন কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, গ্রুপ ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ডদের মতো করে সে ব্যস্ত থাকবে। বাট এই যে মূল্যবান যে টাইম, হয়তো আমরা যারা জব হোল্ডার আছি বা স্টুডেন্ট আছি, দেখেন স্টুডেন্টদের মতো এরকম হিউজ অপরচুনিটি নিয়ে পাবে কিনা সন্দেহ। কারণ আমরা কিন্তু আমাদের কিন্তু এখন এক্সামের প্যারা নাই, আমাদের এখন স্টাডির প্যারা নাই। আমরা কিন্তু আমরা মনে এখন যেটা চাবে সেটাই কিন্তু আমরা করতে পারবো। আমার যদি মন চাই যে হ্যাঁ আমি এখন ওই ফ্রেন্ডের সাথে হাই হ্যালো করে সময় পার করবো, হ্যাঁ ফ্রেন্ডের সাথে হাই হ্যালো করে সময় পার করবো, তাহলে আপনি করতে পারেন। আপনি আপনার লাইফকে ধ্বংস করবেন, সেখানে কিন্তু কেউ আপনাকে বাধা দিবে। বাট আপনি যদি আবার চান যে আমি আমার এই সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার স্কিলকে ডেভেলপ করবো, তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনাকে সবাই ভালোবাসবে, সবাই কাছে টেনে নেবে। দেখেন আমরা একটা গ্রামের ভাষায় যে কথা আছে যে তেলে মাথায় তেল দেয়, তেলে মাথায় কি তেল দেয়, অর্থাৎ যে একটা ভালো জায়গায় যাতে তাকে কিন্তু সবাই ভালোবাসে, যে ভালো কিছু করছে তাকে কিন্তু সবাই ভালোবাসে, ভালো লাগে সবার কাছে। সো আপনাকেও কিন্তু এই কাজটা করতে হবে। বাট ইন দ্য সেম টাইম আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে হাই হ্যালো করে কাটান, দেখা যাচ্ছে কি 6 মাস বা 1 বছর পর দেখেন আপনার রেজাল্ট ছিল। আপনি যদি নিজেকে জিরো করতে চান তাহলে ফ্রেন্ডের সাথে হাই হ্যালো করেন। আর যদি মনে করেন যে 6 মাস পর আমাকে সবাই ভালোবাসবে, তাহলে আপনাকে কিছু ওয়ে ফলো করে আপনাকে আপনার জায়গা থেকে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আমরা কিন্তু স্যার কিছু মানুষের ভালোবাসা অর্জন করার জন্য বলা যায় একটা বড় সংখ্যক মানুষের ভালোবাসা হারিয়ে ফেলি। এটা আপনার কথা থেকে আমি এই জিনিসটা আসলে ধরতে পারলাম। খুব ভালো কথা বললাম, খুবই ভালো লাগলো শুনে। আচ্ছা, সো এই জায়গা থেকে আমি বলবো যার যার জায়গা থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে ভালোবাসুন, নিজের স্কিলকে ভালোবাসুন, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। হ্যাঁ আজকে আপনি যে জায়গায় আছেন 1 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, এই বিষয়গুলো নিয়ে যখন আপনি থিঙ্কিং করবেন, হ্যাঁ আর বিশেষ করে একা একটু মাঝে মাঝে একা কোনো নির্জন জায়গায় গিয়ে নিজেকে নিয়ে ভাববেন, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন, তাহলে দেখবেন যে আপনার ভিতরে অটোমেটিক্যালি কিন্তু কিছু ইউনিক থিঙ্কিং চলে আসবে। আর ওই ইউনিক থিঙ্কিং গুলো আপনাকে করতে সাহায্য করবে। জি জি
স্যার, আপনার প্রশংসায় পঞ্চমুখ অনেক দর্শক এই মুহূর্তে আমাদের এখানে আছেন, কিন্তু আসলে আমরা আমাদের প্রোগ্রামটাকে এখানে আজকে শেষ করতে হবে। খুব ভালো লাগলো আসলে আজকে মিম আপনার সাথে কথা বলে, স্যারের সাথেও কথা বলে খুব ভালো লাগলো। স্যারের সাথে তো আসলে কথা হয়, আমরা যেহেতু একই অফিসে আছি, কিন্তু আমাদের দেখা হয় না, বলা যায় অনেকদিন পরে আয়োজন করে দেখা হলো, এর জন্য আরো ভালো লাগলো। মানে আগে তো হ্যাঁ, একটা সময় আমরা সবসময় একসাথে অফিস করছি, এখন একটা সময় আমরা আয়োজন করে দেখা করছি। গত সপ্তাহে যখন মাহমুদ স্যারের সাথে প্রোগ্রামটা ছিল, তখন আমি বললাম যে স্যার আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। এখন আজকে আপনাকে বলছি কি আপনার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আসলে আমারও খুব ভালো লাগলো যে এরকম একটা আমাদের অফিস ম্যানেজমেন্টকে আমরা অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে জি। আমাদের এইরকম একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। প্রতি উইকে আমাদের স্টুডেন্টরা যারা কাজ করতেছে, বাট কাজ করতে করতে একটু ডিমোটিভেটেড মনে হচ্ছে হয়ে যাচ্ছে, বাট আমরা যদি এরকম প্রোগ্রামগুলো প্রতি উইকে আমরা করি, তাহলে দেখা যাবে তারা এখান থেকে হিউজ একটা এনার্জি পাবে এবং নতুন করে তারা কাজ করার আরো উদ্যমী হবে। সো এটা অবশ্যই একটা ভালো দিক আমরা বলবো। সো আপনারা যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পেজের সাথে থাকুন, আমাদের যে ব্যাচের গ্রুপগুলো আছে, আমাদের যে প্যাসেঞ্জার গ্রুপগুলো আছে। আপনার ভালো না লাগলে আপনার মেন্টরের সাথে একদিন ফোন দিয়ে কথা বলেন যে স্যার আমার তো ভালো লাগছে না, আমি এখন কি করবো, একটু পরামর্শ নেন। দেখবেন আপনাকে আবার নতুন করে কাজ করার ইচ্ছা শক্তি আপনার ভিতরে চলে আসবে। সো আপনি এভাবে নিজেকে মোটিভেটেড রাখতে পারেন আমি বলবো। ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। অনেকক্ষণ সময় ছিলাম, আবার একদিন কোন একদিন আমরা রাসেল স্যারকে নিয়ে আসবো এবং সাথে হয়তো মিমের মতো আরো একজন কাউকে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং এখন বাইরে বেশি ঘোরাঘুরি করবেন না। আমরা আপনাদের এন্টারটেনমেন্টের জন্য প্রশ্ন উত্তর পর্ব এরকম অনেক কিছুই করছি, আশা করি এগুলো বাসায় বসে দেখবেন, নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন। আমাদের পেজে স্যার যেমন বলছেন, আমার পেজের সাথে থাকবেন, সবার সাথে মিলেমিশে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। মিম, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আশা করছি সামনেও আবার আপনাকে পাবো এবং আপনার আরো সাফল্যের কথা শুনবো। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধ্যে এখানে আপনার এত মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনার প্রশংসায় পঞ্চমুখ, আমি কমেন্ট সেকশন ভরে যাচ্ছে যে আপনার কথা শুনে তারা এত খুশি। আপনি একটু কষ্ট করে আচ্ছা, সবার উদ্দেশ্যে ধন্যবাদটা দেন, আমরা তাহলে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করে ফেলি। আসলে সবাইকে মানে ম্যাডামের কাছ থেকে যেটা শুনলাম যে সবাই কমেন্টে খুব ভালো মানে কমেন্ট করছে আমার জন্য, আমাকে নিয়ে। তো সবাইকে বলবো আসলে মানে কি আচ্ছা বলবো, আচ্ছা ভাষা স্যার, হারিয়ে আমি ফেলছি। মাঝখানে একটু সবাইকে ইন্টারাপ্ট করি, আমার জায়গা থেকে আমি অসংখ্য ধন্যবাদ। একটু ইন্টারাপ্ট জি, করি। এমনও কমেন্ট আসছে যে রাসেল ইসলাম স্যারকে খুব সুন্দর দেখাচ্ছে। আপনি আচ্ছা আচ্ছা সবাইকে যদি একটু বলেন। আচ্ছা। আহ, আসলে ব্যাপারটা হলো যে আপনারা যারা এখন এই যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আছেন, একটা জিনিস একটু মেনটেন করবেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার ভিতরে অটোমেটিক্যালি একটা চেঞ্জ দেখতে পারবেন। এতটুকু বলবো। এই যে সৌন্দর্যের কথা বললেন, জাস্ট এই মানে এই কথার প্রেক্ষিতে আমি এই একটা কথা বলবো যে প্রতিদিন হ্যাঁ, একদম 5 ঠিক ওয়াক্ত নামাজ বলেছেন পড়ার এটা। চেষ্টা করবেন। যদি সম্ভব হয় তাহাজ্জুদে নামাজ পড়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার মন ভালো থাকবে, হ্যাঁ, শরীর ভালো থাকবে। সকালে উঠে একটু ওয়াকিং করার চেষ্টা করবেন, খুব বেশি দূরে না, যেহেতু পরিবেশ পরিস্থিতি ভালো না। বাড়ির পাশে আশেপাশে একটু করার চেষ্টা করবেন, বাসার আশেপাশে, দেখবেন ভালো থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন।